হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছ? সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে। তো আমরা আজকে একটা নতুন কনসেপ্ট শুরু করব, সেটা হচ্ছে সি প্রি প্রসেসর ডিরেক্টিভ। Se আপনি তো স্যার মেলো দেখছেন না, মেলো খেলোগুলো মানে হ্যাঁ, পরিচিত একদমই, হ্যাঁ। শর্টে শর্টে কি মানে পুরো শেষ শেষ হয়ে গেল? হ্যাঁ, ক্যালক ম্যালক শেষ হয়ে গেছে। আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে ফাংশন পয়েন্টার। ফাংশন পয়েন্টার আমি অন্য একদিন আমি পড়াবো ফাংশন পয়েন্টারের কনসেপ্ট। তাহলে আমাদের পয়েন্টার শেষ হয়ে গেল। ঠিক আছে, ফাংশন পয়েন্টার বাকি আছে, আর আমাদের কমেন্ট লাইন আর্গুমেন্ট বাকি আছে। কমেন্ট লাইন আর্গুমেন্ট আর ফাংশন পয়েন্টার পড়ালে আমাদের পয়েন্টারটা ওখান থেকে শেষ হয়ে যাবে। ওকে। তো আমরা আজকে যেটা শুরু করতে যাচ্ছি, আমাদের প্রিপয়সা ডিরেক্টিভ পড়ে আমরা ফাইলটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, কারণ সিটা আমাকে এবার কমপ্লিট করতে হবে। সিটা নিয়ে আর বেশি দিন আমরা করছি না, সিটাকে আমাকে এবার কমপ্লিট করতে হবে। প্রিপয়সা ডিরেক্টিভ আর ফাইল হ্যান্ডলিং বলে আমরা সিটা শেষ করব। তার মধ্যেই আমি কোনো দিন ফাংশন পয়েন্টারটা আমি দেখিয়ে দেবো, ফাংশন পয়েন্টার আর কমান্ড লাইন আর্গুমেন্টের কনসেপ্ট। ওকে। হ্যালো স্যার। হুম। বলছি স্যার, আমাদের তো 2-3 টাইম ছিল, 5-10 মিনিট টাইম পেলে একটু করে দিন। আমি আমি এক্সট্রা টাইম, তোমার দুটো টাইম আমি এক্সট্রা দেবো। দুটো টাইম আমি এক্সট্রা দিয়ে আমি এটাকে শেষ করবো, তোমাদের ওই প্রিভিয়াস কনসেপ্ট কিছু ক্লিয়ার করব। ঠিক আছে। আমি এখন থার্ড সেমটাকে নিয়ে খুব একটা বিজি হয়ে পড়েছি, তো তার জন্য আমি টাইমগুলোকে এক্সট্রা টাইম আমি করতে পারছি না, এখন এই মুভমেন্টে অ্যালোকেট করতে পারছি না। আমি এক্সট্রা টাইম দিয়ে তোমার দুটো টাইম আমি এক্সট্রা আমি পড়িয়ে দেবো। ঠিক আছে, সেটা আমার মাথায় আছে। দুটো টাইম আমি এক্সট্রা দিয়ে আমি পড়িয়ে দেবো। তো আমাকে বলো যে প্রি প্রসেসর সম্বন্ধে তোমরা কি জানো, সি প্রি প্রসেসর সম্বন্ধে তোমরা কি জানো, বলো। এটা আমি প্রিভিয়াস ক্লাসেও আমি এখানে আমি কিছু কিছু কনসেপ্ট বলেছিলাম, প্রি প্রসেসর সম্বন্ধে আমি কিছু কিছু বলেছি, কিছুটা কনসেপ্ট বলেছি, সবটা হয়তো ডিটেলস আমরা এখানে পড়বো। তো সি প্রি প্রসেসর বলতে তোমরা কি বোঝো, হোয়াট ইজ সি প্রি প্রসেসর? ডিফাইনিং কোনো কনস্ট্যান্টকে স্যার হ্যাশ স্যার, ইনক্লুড stdio ডট এইচ যে স্টেটমেন্টটা লিখেছে ওখানে যে হ্যাশটা সেটাকে প্রি প্রসেসর মানে বলে। হ্যাশ ইনক্লুডটাকে বলছে, হ্যাঁ হ্যাশ হ্যাঁ স্যার। ইনক্লুডটাকে, হ্যাঁ হ্যাশ ইনক্লুডটাকে বলছি আমরা প্রি প্রসেসর ডিরেক্টিভ। আর কি জানো, এটা তো ঠিক আছে, কারণ তুমি তো এক্সাম্পল দিলে প্রিপোজিশন ডিরেক্টিভের এক্সাম্পল অনেক কিছু হতে পারে। আমার হ্যাশ ইনক্লুড হতে পারে, হ্যাশ ডিফাইন হতে পারে, হ্যাশ আনডেফ হতে পারে, ঠিক আছে, হ্যাশ ইফ ডেফ হতে পারে। ওকে, অনেক কিছু হতে পারে। আমরা হ্যাশ ইফ হতে পারে, হ্যাশ এলস হতে পারে, হ্যাশ এল ইফ হতে পারে, হ্যাশ এনডিফ হতে পারে, হ্যাশ এরার হতে পারে, বা হ্যাশ প্র্যাগমা হতে পারে, অনেক কিছু হতে পারে। ঠিক আছে। তো এগুলো সব হচ্ছে প্রিপোজিশন ডিরেক্টিভের, এগুলো লিস্ট অফ প্রিপোজিশন ডিরেক্টিভ, লিস্ট অফ প্রি প্রসেসর ডিরেক্টিভ। তো সেটা কিন্তু আমরা চাইছি, আমি এখন চাইছি যে প্রি প্রসেসর ডিরেক্টিভ মানে তুমি কি বোঝো, বেসিক কনসেপ্ট বল, তুমি কি বোঝো প্রি প্রসেসর ডিরেক্টিভ সম্বন্ধে। স্যার হ্যাঁ। এটা হচ্ছে একটা মানে এটা হচ্ছে একটা সফটওয়্যার, যেটা মানে কোনো একটা প্রোগ্রামকে প্রোগ্রাম। টেক আপ করে কম্পাইলেশনের আগে। হুম। কম্পাইলেশনের আগে একটা সফটওয়্যার প্রোগ্রাম যেটা কাজ করে, এক্স্যাক্টলি। তো এটা আপনার মানে নিল। হ্যাঁ, এটা তো অনেকটা ঠিক বলেছো। আলামিন কি বলছে বলো, আলামিন কি বলছে বলো। স্যার, এটা স্যার যে প্রোগ্রাম লিখছি সেই প্রোগ্রামের সঙ্গে ওই যে হেডার ফাইল করছে তার প্রোগ্রামকে স্যার কম্বাইন করে না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমি তো সে করে। আমার প্রিপোজিশনটা কি জিজ্ঞেস করেছি, তার তো ফাংশন অবশ্যই আমার প্রোগ্রামের সাথে আমার হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ এর যে আমার stdio যে কন্টেন্ট সেটাকে তো ইনক্লুড করছে বা ইনকর্পোরেট করছে, আমার প্রোগ্রামের সাইজটা বড় হয়ে যাচ্ছে। তো সে তো কাজ, তার তার সে কাজটা তো করেই। সে কাজটা কিন্তু আমাদের প্রিপয়েসার করছে, সে কাজটা কিন্তু করছে আমাদের প্রি প্রসেসর। আর প্রি প্রসেসর ডিরেক্টিভ বলতে আমরা যেগুলোকে বুঝছি সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড, হ্যাশ ডিফাইন, হ্যাশ আনডেফ, হ্যাশ ইফ, তাকে আমরা বলছি প্রি প্রসেসর, প্রি প্রসেসর ডিরেক্টিভ তাকে বলছি। তাহলে আমরা প্রি প্রসেসর ডিরেক্টিভ মানে আমরা প্রথমে তোমার চলে আসছি সি প্রি প্রসেসরের কনসেপ্টে, তারপরে ডিরেক্টিভের কনসেপ্টে আসবো। সিতে প্রি প্রসেসর বেসিক্যালি একটা প্রোগ্রাম, একটা প্রোগ্রাম। ওকে, বা আমি বলতে পারি প্রি প্রসেসর হচ্ছে একটা টুলস, একটা টুলস বলতে পারি, যে টুলসটা আমার প্রোগ্রামের সোর্স কোডটাকে প্রসেস করে দিচ্ছে
কম্পাইলেশনের আগে। কি বললাম? আমার প্রোগ্রামটাকে, আমার প্রোগ্রামের সোর্স কোডটাকে কম্পাইলেশন হওয়ার আগে আমার সোর্স কোডটাকে প্রসেস করতে যে প্রোগ্রামটা আমাকে হেল্প করে বা যে টুলসটা আমাকে হেল্প করছে তার নাম হচ্ছে সি প্রি প্রসেসর। তার নাম হচ্ছে সিপি প্রসেসর। আর যেহেতু আমার এই যে প্রসেসটা, যে আগে থেকে আমার প্রোগ্রামটাকে সোর্স কোডটাকে নিচ্ছে প্রি প্রসেসর, তাকে প্রি প্রসেস করছে, প্রি প্রসেসিং করছে, তাকে প্রি প্রসেসিং করছে, তার জন্য তোমার নামের আগে কিন্তু তোমার এখানে চলে এসেছে কিন্তু প্রি কথাটা চলে এসেছে। প্রসেসর মানে কিন্তু এখানে কোনো প্রসেসর নয়, এটা কোনো হার্ডওয়্যার ডিভাইস নয়, এটা কিন্তু বেসিক্যালি একটা প্রোগ্রাম বা একটা টুলস। তো আমরা প্রি প্রসেসরের কনসেপ্টটা আমরা একটা ব্লক ডায়াগ্রামের থ্রু দিয়ে আমরা দেখবো। সি প্রি প্রসেসরের কনসেপ্ট, যেটা আমরা আগেও হয়তো একবার দেখিয়েছিলাম কোনো একটা কনসেপ্ট বলার সময়। তো এটা আমার কাছে একটা সোর্স প্রোগ্রাম। আমার এখানে কতগুলো মডিউল, আমি ফার্স্টে ব্লক এখানে ড্র করে নিই। এটা আমি আগেও বলেছিলাম, আমি আবার বলছি, যেহেতু সিপি প্রসেসরটা আমরা ডিটেলসে পড়তে চাইছি এখন, তার জন্য আমি কনসেপ্টটাকে আবার এখানে বলার চেষ্টা করছি। আমি কতগুলো ব্লক এখানে ফার্স্টে ড্র করেছি। আমি এখানে ফার্স্ট ব্লকটাকে আমি ইনপুট দিচ্ছি আমার সোর্স কোডটাকে বা আমার সোর্স প্রোগ্রামটাকে আমি ইনপুট দিচ্ছি। আমার ফার্স্ট ব্লকের মধ্যে তোমার এখানে আছে কে না, এখানে আমার সোর্স প্রোগ্রামটাকে আমি ইনপুট দিচ্ছি ফার্স্ট। কাকে ইনপুট দেবো ফার্স্টে আমি? না, প্রি প্রসেসরকে। এটা হচ্ছে আমার প্রি প্রসেসর। প্রি প্রসেসর আমার সোর্স কোডটাকে কি করছে না, সোর্স কোডটা থেকে আমার একটা এক্সপ্যান্ডেড সোর্স কোড জেনারেট করছে। এক্সপ্যান্ডেড সোর্স কোড, ওকে। তাহলে আমার একটা সোর্স প্রোগ্রাম, আমার সোর্স প্রোগ্রামটার মধ্যে ধরে নাও আমি 5টা লাইনের কোড লিখেছি। আমার এখানে ধরো ভয়েড হ্যাশ ইনক্লুড str.h ভয়েড মেন, আর ভেতরে তোমার ধরো 3-4 লাইনে কোড লেখা আছে, মানে 5 লাইনে কোড লেখা আছে, মানে ইনক্লুডিং হ্যাশ ইনক্লুডকে নিয়ে। হ্যাঁ, আমার হ্যাশ ইনক্লুডকে নিয়ে কিন্তু 5 লাইনে কোড লেখা আছে। আমার কোডটা তোমার সাইজ হচ্ছে 5 লাইন্স, সোর্স কোডটা। তাকে আমি এখন কাকে ইনপুট দিলাম না, তাকে আমি ইনপুট দিচ্ছি প্রি প্রসেসরকে আমি ইনপুট দিলাম। প্রি প্রসেসর আমাকে কী করে দিচ্ছে না, আমাকে কোডটাকে এক্সপ্যান্ড করে দিচ্ছে। আমাকে একটা এক্সপ্যান্ডেড সোর্স কোড জেনারেট করেছে। এক্সপ্যান্ড সোর্স কোড মানে হচ্ছে যে আমার তো এই 5 লাইনের কোডটার মধ্যে প্রথম লাইনটা কী ছিল না, হ্যাশ ইনক্লুড str.h। তাহলে str.h আমি ধরলাম তার মধ্যে তোমার 1000 লাইনের একটা কোড আছে। আমি ধরলাম তার মধ্যে তোমার 1000 লাইনের একটা কোড আছে। সেই কোডের সাথে আমার দেখো বাকি 4 লাইনের কোড, ঠিক আমার 4 লাইনের কোড আছে। তাহলে এখন আমার কোডটার সাইজটা কত হয়ে গেল না, 1004 লাইন্স। আগে করে দেখো সাইজ কী ছিল, আমার 5 লাইন্স ছিল, এখন তোমার 1004 লাইন্স হয়ে গেল। তো এখন বলতে পারি তো যে আমার এক্সপ্যান্ডেড ভার্সন অফ এ সোর্স কোড বা এক্সপ্যান্ডেড সোর্স কোড বলতে পারি। আমার কোডটা কিন্তু এখন এক্সপ্যান্ড করে গেছে। যদি আমি আর একটা যদি কোনো হেডার ফাইল যদি আমি এখানে ব্যবহার করতাম, তাহলে আমার কিন্তু কোডটা আর একটু বেড়ে যেত, আর হয়তো 1000 লাইন বা 500 লাইন তোমার বাড়তো। এবার এই এক্সপ্যান্ডেড সোর্স কোডটাকে আমি এখন ইনপুট দিচ্ছি কাকে না, কম্পাইলারকে। তাহলে আমার কম্পাইলারকে একটা প্রোগ্রাম কম্পাইলার যখন নেওয়ার আগে আমার প্রোগ্রামটাকে তোমার ফার্স্ট কে নিচ্ছে না, একটা সফটওয়্যার টুলস বা একটা প্রোগ্রাম বা একটা টুলস, তার নাম হচ্ছে প্রি প্রসেসর। সে আমার সোর্স প্রোগ্রামটাকে নিয়ে আমার সোর্স প্রোগ্রামটাকে তোমার কনভার্ট করে দিল এক্সপ্যান্ডেড সোর্স কোডে। কেমন করে করলো না, যতগুলো আমি হেডার ফাইল এখানে ডিক্লেয়ার করেছি বা ইনক্লুড করেছি, প্রত্যেকটা হেডার ফাইলের যে কোড, তার যে সোর্স কোড, সেই কোডটাকে আমার প্রোগ্রামের সাথে কিন্তু ইনকর্পোরেট করে দিচ্ছে বা আমরা অ্যাপেন্ড করে দিচ্ছে। তাহলে 1000 লাইনে কোডটাকে অ্যাপেন্ড করলো, তার সঙ্গে আমার তো 4 লাইনে কোড তো ছিলই এখানে। তাহলে 1004 লাইন আমার তোমার এক্সপ্যান্ডেড সোর্স করে তোমার সাইজ হয়ে গেল 1004 লাইন্স। এই 1004 লাইন্সকে আমি এখন ইনপুট দিচ্ছি কাকে, কম্পাইলারকে। তার জন্যই তো বললাম যে প্রি প্রসেসর হচ্ছে আমার প্রোগ্রামটাকে কম্পাইলারের কাছে যাওয়ার আগে ফার্স্ট তোমার যে নেয় তার নাম হচ্ছে প্রি প্রসেসর। সে কিন্তু প্রি প্রসেসিং করছে। এই অপারেশনকে তোমার বলা হয় প্রি প্রসেসিং। এই যে অপারেশনসটা তাকে বলা হয় প্রি প্রসেসিং বলা হয়। এবার কম্পাইলার আমার এই এক্সপ্যান্ডেড সোর্স কোডটাকে নিয়ে কি করছে, এবার না আমাকে জেনারেট করে দিচ্ছে। কি কোড জেনারেট করে আমাকে কম্পাইলার, বলো কি কোড জেনারেট করে? সেটা অ্যাসেম্বলি obj ডট স্যার
না ওবিজে ডট না exe ডট না অবজেক্ট ফাইল না। অ্যাকচুয়ালি কি হয় আমরা জানি কিন্তু যে আমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আমার ধরুন এটা সোর্স কোডে কিছু লেখা আছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে বা সি দিয়ে লেখা আছে, অ্যাসেম্বলি স্যার অ্যাসেম্বলি কোডে জেনারেট করে, অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ জেনারেট করে বা অ্যাসেম্বলি কোড বলতে পারি, অ্যাসেম্বলি কোড জেনারেট করে দিচ্ছে। ঠিক আছে, এই অ্যাসেম্বলি কোডটাকে আমি কাকে দিচ্ছি বা এই অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজটা আমি কাকে দিচ্ছি, এই কোডটাকে কাকে দিচ্ছি না, তার জন্য আমার একটা সিস্টেম সফটওয়্যার আছে যার নাম হচ্ছে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার আছে, অ্যাসেম্বলার এখন কি করছে আমার কোডটাকে, এখন অ্যাসেম্বলি কোডটাকে কি করে দিচ্ছে মেশিন কোডে কনভার্ট করে দিচ্ছে, তাই না? আমার কোডটাকে এখন মেশিন কোডে কনভার্ট করছে বা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছে আমার এই কোডটাকে, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছে। ঠিক আছে, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছে। এবার এই মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজের কোডটাকে তুমি এবার সিপিইউকে দিয়ে এক্সিকিউট করাচ্ছ। তখন যখন এক্সিকিউট তুমি যখন করছো তখন তোমাকে কিছু ইনপুট দিতে হচ্ছে, সেই ইনপুটটাকে প্রসেস করে তোমাকে সিপিইউ কিছু আউটপুট প্রডিউস করছে। ওকে, তো দ্যাট ইজ দ্য বেসিক স্টেপ। যে আমরা জানি যে কম্পাইলার একটা সোর্স কোডকে মেশিন কোডে কনভার্ট করে, আমরা তার মানে এই পুরো পার্টটাকে কিন্তু আমরা একটা অ্যাবস্ট্রাক্ট করে রাখছি, এটাকে একটা অ্যাবস্ট্রাকশন। এই পার্টটা কিন্তু আমরা কেউ কেউ বলি না, তাই না? এই পার্টটা কিন্তু আমরা কেউ বলি না, কেউ ধরি না এটাকে। আমরা কি বলি যে সোর্স কোড তোমার আমার একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম বা সোর্স প্রোগ্রাম, আমি ইনপুট দিচ্ছি কাকে না কম্পাইলারকে, আমাকে কম্পাইলার তোমার জেনারেট করে দিচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ বা অবজেক্ট কোড বা অবজেক্ট প্রোগ্রাম, তাই না? অবজেক্ট কোড মানে কি স্যার? হ্যাঁ, অবজেক্ট কোড মানে যাকে আমরা যাকে আমরা মেশিন কোড বলি তাকে অনেক সময় অবজেক্ট কোডও বলা হয় বা অবজেক্ট ল্যাঙ্গুয়েজও বলা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে 0-1 এর কম্বিনেশন। হ্যাঁ, মানে আমার একটা রিলোকেটেবল ফরম্যাটে থাকবে, এটা কিন্তু বেসিক্যালি আমরা অবজেক্ট কোড বলি, মেশিন কোড বলি, অবজেক্ট প্রোগ্রাম বলি, যা খুশি বলতে। তো এই মাঝখানে এই পার্টটাকে কিন্তু আমরা পুরোপুরি কিন্তু আমরা এটাকে হাইড করে যাই। তার মানে আমরা যদি আমরা বলি যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমার মেশিন লেভেল তোমার কনভার্ট করে কম্পাইলার, সেটা কিন্তু ভুল নয়, সেটা ভুল নয়। কিন্তু ইনার যদি আমরা একটু ইন্টারনালি যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু কম্পাইলারের কাজ কিন্তু যে কম্পাইলার কিন্তু কোনোদিনই সোর্স কোড থেকে মেশিন কোড জেনারেট করতে কিন্তু পারে না, এই কাজটা কিন্তু কম্পাইলার কোনোদিনই করতে পারে না। তো এটা অ্যাকচুয়ালি তোমার সিস্টেম প্রোগ্রামিংয়ের কনসেপ্ট, এটা অ্যাকচুয়ালি সিস্টেম প্রোগ্রামিংয়ের রেসপেক্টে আমি কিন্তু কথাটা এখানে বললাম। এটা কিন্তু অ্যাকচুয়াল, মানে এটা কিন্তু অ্যাকচুয়াল সিনারিও, এটা হচ্ছে অ্যাকচুয়াল সিনারিও। এবার এই কম্পাইলার যে কাজ করে, এই কম্পাইলার যে কাজ করছে আমার সোর্স কোডটাকে নিয়ে মেশিন কোডে কনভার্ট করছে বা অ্যাসেম্বলি কোডে কনভার্ট করছে, এই সোর্স কোডটাকে অ্যাসেম্বলি কোডে কনভার্ট করার জন্য কম্পাইলারকে তোমার 6টা ফেজে কাজ করতে হয়। কী কী ফেজগুলো না, ফার্স্ট ফেজটার নাম হচ্ছে লেক্সিক্যাল অ্যানালিসিস। ওকে, সেকেন্ড ফেজটার নাম হচ্ছে সিনট্যাক্স অ্যানালিসিস। থার্ড ফেজটার নাম হচ্ছে সিম্যান্টিক অ্যানালিসিস। জাস্ট নামগুলোকে মনে রাখো, এটা অ্যাকচুয়ালি তোমার কম্পাইলার ডিজাইনের একটা কনসেপ্ট। তো কম্পাইলার ডিজাইন তোমার একটা সাবজেক্ট কম্পিউটার সায়েন্সের, তো সেখানে কম্পাইলার কীভাবে ডিজাইন করা হয়, কী ফেজের থ্রু দিয়ে কম্পাইলার ডিজাইন করা হয়, এই প্রতিটা ফেজ কিন্তু ওখানে ডিটেলস ওখানে আছে, মানে প্রতিটা ফেজ কিন্তু একটা করে চ্যাপ্টার ওখানে কম্পাইলার ডিজাইন সাবজেক্ট। ওকে, নাম্বার 4 হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন। ওকে, নাম্বার 5 হচ্ছে কোড অপটিমাইজেশনস। আর নাম্বার 6 হচ্ছে টার্গেট কোড জেনারেশন। এই যে টার্গেট কোড জেনারেশন, এই যে টার্গেট যে কোডটা কথা বলছি যে আমাকে টার্গেট কোড জেনারেট করছে, তাহলে এই পুরো কাজটা কিন্তু কোথায় হয়, কম্পাইলারের ভেতরে হয়। পুরো কাজটা কিন্তু আমার কম্পাইলারের ভেতরে, এটা তুমি ভাবো একটা কম্পাইলার। এই ফার্স্ট ফেজটা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালিসিস। আমার সোর্স প্রোগ্রামটা কিন্তু আমার ফার্স্টে কোথায় আসে, এই লেক্সিক্যাল অ্যানালিসিসের কাছে ফার্স্টে আসে, এই ফেজে ফার্স্টে আসে। সেই ফেজ যা করার করে আবার পাঠিয়ে দেয় পরের ফেজের কাছে, সেই পরের ফেজে তোমার যা করার করে আবার পাঠিয়ে দেয় তোমার সিমেন্টিকের কাছে, সিমেন্টিক অ্যানালিসিস।
আছে সিনট্যাক্স মানে চেক করবে যে কি ভুল আছে। ওটা আমি এখানে আমি আর বলছি না, কারণ হচ্ছে এই ছটা ফেজ মানে কিন্তু একটা সাবজেক্ট, ঠিক আছে? এই ছটা ফেজ কিন্তু একটা সাবজেক্ট, ওকে? তো সেটা এখানে আমি এখানে হ্যাঁ ছটাকে নিয়ে একটা সাবজেক্ট কম্পাইলার ডিজাইন, ওকে? তো সেটা আমাদের এখন কারেন্টলি তোমার সিক্স সেমিস্টারে তোমার চলছে কম্পিউটার সায়েন্সে, যাই হোক। তো আর বিটেক আছে তো স্যার? বিটেকও আছে, হ্যাঁ বিটেক আছে, অবশ্যই আছে বিটেকে, কম্পাইলার ডিজাইন আছে বিটেকে। আমাদের সাথে তোমাদের নেই, তোমাদের নিউ সিলেবাসে নেই, ডিপ্লোমা নিউ সিলেবাসে নেই, ওল্ড সিলেবাসে আছে, ঠিক আছে? যাই হোক, তো সিনট্যাক্স অ্যানালিসিস হচ্ছে, তারপর সিমেন্টিক অ্যানালিসিস হচ্ছে, তারপর তোমার ইন্টারমিডিয়েট কোড জেনারেশন হচ্ছে, তারপর তোমার কোড অপটিমাইজেশন হচ্ছে, তারপর তোমার টার্গেট কোড জেনারেশন। এই যে টার্গেট কোড যে তোমার জেনারেট হচ্ছে না, এটা কিন্তু তোমার হচ্ছে অ্যাসেম্বলি কোড। এই টার্গেট কোডটা তোমার হচ্ছে অ্যাসেম্বলি কোড। তাহলে খেয়াল করে, তাহলে একটু মানে ভাবার চেষ্টা করো তো, যে যত আমরা সি এর প্রোগ্রাম লিখি, প্রত্যেকটা সি এর প্রোগ্রামের ইকুইভ্যালেন্ট কিন্তু এটা করে অ্যাসেম্বলি কোড জেনারেট হয়, তাই না? তাই তো হচ্ছে, কারণ অ্যাসেম্বলি কোড জেনারেট না হলে আমার মেশিন বা আমার ধরুন হয়তো আমি মেশিন ভুল বলছি, আমি বলছি আমার অ্যাসেম্বলার তাকে তো আবার কনভার্ট করছে তোমার মেশিন কোডে। তাহলে অ্যাসেম্বলারে কিন্তু তোমার ক্যাপাবিলিটি আছে যে কোনো অ্যাসেম্বলি কোডকে মেশিন কোডে কনভার্ট করার, কিন্তু কম্পাইলারে কিন্তু কোনো ক্যাপাবিলিটি নেই যে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামকে মেশিন কোডে কনভার্ট করার। আমি বলতে পারি যে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, সেটা কিন্তু বললে ভুল হবে না, যে কম্পাইলার একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। তার মানে তুমি কিন্তু ঠিকও বলছো না, ভুলও বলছো না। কেন ভুল বলছো না? কারণ লো লেভেল ল্যাঙ্গুয়েজে তোমার এক্সাম্পল তো দুটো, একটা হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে তোমার অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। তা তুমি কিন্তু ভুল বলনি, তাই না? তুমি কিন্তু ভুল বলনি, এক্স্যাক্টলি, ওকে? তো এটা আমরা বলতে পারি। তাহলে এতক্ষণে প্রি প্রসেসর কী কাজ করছে, কম্পাইলার কী কাজ করে, বা অ্যাসেম্বলার কী কাজ করে, ওটা নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম, তাই তো? বুঝতে পেরেছি সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার, মানে মানে কমাইলে মানে ডিজাইনও আমরা হ্যাঁ অবশ্যই। তো তোমাদের যে আমাদের যে তোমার ধরো নেটে যে অনলাইন কম্পাইলারগুলো তোমার দেখো, হ্যাঁ তোমার তো কয়েকশো কম্পাইলার আছে, গুগলে সার্চ করলে কয়েকশো কম্পাইলার পাবো। তো প্রতিটা কম্পাইলার কি তোমার মানে ট্রাস্টেড বলতে পারি আমরা? ইয়েস অর নো বলতে পারি না নিশ্চয়ই। কোনো কম্পাইলার তোমার মানে আমার একটা প্রোগ্রামকে তোমার রান করলে একরকম আউটপুট দেয়, আবার অন্য কোনো কোম্পানিকে তোমার অন্যরকম আউটপুট পাই। যেমন ধরো প্লাসের কনসেপ্টটা যদি ভাবি আমরা, এই যে প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্ট, বিভিন্ন কোম্পানি তোমার বিভিন্ন রকম আউটপুট দেয়, তাই না? দেয় না? তাহলে আমি কীভাবে ডিজাইন করছি, আমি কি প্রপার সিনট্যাক্স বা প্রপার আমি নর্মস ফলো করে ডিজাইন করতে পেরেছি, ওটা আবার বড় ফ্যাক্টর অবশ্যই। তার জন্য কিন্তু তোমার ডিফারেন্ট ক্ষেত্রে আমাকে ডিফারেন্ট আউটপুট দিচ্ছে, কিন্তু আমাকে জেনুইন কম্পাইলার নিয়ে কাজ করতে হবে। আমাকে আইদার অ্যানসি C++-এর কম্পাইলার, বা টার্বো C++-এর কম্পাইলার, বা ডেভ C++-এর কম্পাইলার আমাকে ইউজ করতে হবে। এগুলো তো জেনুইন অনেকটা, বা কোড ব্লক ইউজ করতে পারি আমরা, সবথেকে বেস্ট কোড ব্লক, ওকে? বা ভিজুয়াল C++ দিয়েও করা যায় অনেক সময়। যাই হোক, তো ডিফারেন্ট যখন সবথেকে আমাকে রেপুটেড আমরা কেন খুঁজি, তার জন্যই তো খুঁজি রেপুটেড, তাই না? একটা মার্কেটে তোমার ধরো নাও ডিফারেন্ট কোম্পানি তোমার ধরো প্রোডাক্ট পাওয়া যায়, তো আমরা সবসময় কিন্তু তোমার খুঁজি যে কোনটা সব থেকে ভালো রেপুটেশন আছে, সেটাকে আমরা পারচেস করি, তাই না? এবার আমরা চলে আসবো যে কনসেপ্ট, সেটা হচ্ছে তোমার প্রি প্রসেসর ডিরেক্টিভের কনসেপ্ট। প্রি প্রসেসর ডিরেক্টিভ, ওকে? প্রি প্রসেসর ডিরেক্টিভ। তো প্রি প্রসেসর ডিরেক্টিভ বেসিক্যালি আমরা যে কমান্ডগুলো প্রি প্রসেসরের মধ্যে যে কমান্ডগুলোকে আমরা ব্যবহার করি, তাকেই বলা হয় প্রি প্রসেসর ডিরেক্টিভ। মানে যে কমান্ডগুলোকে দেখে প্রি প্রসেসর আমার ওই যে stdio যে কন্টেন্টটাকে আমাকে অ্যাড করে দিচ্ছে বা ইনকর্পোরেট করে দিচ্ছে, তাকে আমরা বলছি প্রি প্রসেসর ডিরেক্টিভ। তো প্রি প্রসেসর ডিরেক্টিভ অবশ্যই আমার কিছু স্পেশাল সিনট্যাক্স রুলকে ফলো করে, যেটা কিন্তু আমার নর্মাল সি এর সিনট্যাক্স থেকে কিন্তু কিছুটা ডিফারেন্ট। কেমন ধরনের না, যত প্রি প্রসেসর ডিরেক্টিভ আছে সবাই তোমার মানে সবাইকে আমাকে স্টার্ট করতে হয় কি দিয়ে, হ্যাশ দিয়ে স্টার্ট করতে হয়, তাই না? অল বিগিন উইথ দ্য হ্যাশ সিম্বল। আর প্রত্যেকটা প্রি প্রসেসর ডিরেক্টিভের পাশে কিন্তু আমরা কোনো সময় সেমিক্লোন দিতে পারি না। দ্যাট ইজ দ্য সিনট্যাক্স, দ্যাট ইজ দ্য রুলস, এটা আমাকে ফলো করতে হবে। তো আমি প্রি প্রসেসর ডিরেক্টিভকে আমি আমার প্রোগ্রামে যেখানে খুশি আমি প্লেস করতে পারি, এনিহোয়ার ইন দ্য প্রোগ্রাম। কিন্তু আমরা মানে মোস্ট অফেন মানে খুব অফেনলি আমরা এটাকে প্লেস করি কিন্তু আমার বিগিনিং অফ এ প্রোগ্রাম, মানে আমার ফার্স্ট ফাংশন ডেফিনেশনের আগে আমাকে কোনো প্রি প্রসেসর ডিরেক্টিভকে আমাকে
স্পেসিফাই করতে হবে বা আমাকে ডিক্লেয়ার করতে হবে। তার জন্য আমরা ফার্স্টে তোমার কী লিখি না হ্যাশ ইনক্লুড দিয়ে আমরা ফার্স্টে হেডার ফাইলটাকে ইনক্লুড করে নিই, বা আমি কোনো প্রিপাস অ্যাডজেক্টিভ আমার যদি থাকে আমি সেটা কিন্তু তোমার ফার্স্টে লিখে নিই, কয়েকটা, সবগুলো নয় কিন্তু। ওই হ্যাশ ইনক্লুড তোমার str.h বা আদার্স কোনো হেডার ফাইল যখন ইনক্লুড করছি, বা আমি হয়তো যখন কোনো হ্যাশ ডিফাইন দিয়ে যখন কোনো কনস্ট্যান্টকে যখন আমরা ডিক্লেয়ার করছি বা কোনো ম্যাক্রোকে যখন আমরা ডিফাইন করছি তখন। তো হ্যাশ ডিফাইনের কনসেপ্টে তো আমরা আসবোই। এবার বেসিক যে প্রিপয়েসার ডিরেক্টিভগুলো যে এক্সাম্পলগুলো আছে যে আমরা কাকে আমরা প্রিপয়েসার ডিরেক্টিভ বলতে পারি, তো প্রিপয়েসার ডিরেক্টিভ আমি এখানে একটা কালাম করব প্রিপয়েসার ডিরেক্টিভ, আর ডান দিকে আমি একটা কালাম করব সেটা হচ্ছে তার ফাংশন, তার ফাংশন। যদি আমরা প্রতিটা ফাংশন আমরা দেখবো স্পেসিফিক্যালি যেগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট যে বা যেগুলো আমাদের খুব কাজে লাগে সেগুলো, আর যেগুলো আমাদের ধরুন কাজে লাগছে না সেগুলো অত ডিটেলস আমরা যাবো না প্রিপয়েসার ডিরেক্টিভের মধ্যে। সবথেকে পপুলার যে প্রিপয়েসার ডিরেক্টিভ তার নাম হচ্ছে হ্যাশ ডিফাইন বা হ্যাশ ইনক্লুড, যেটা নিয়ে আমরা সবসময় কিন্তু কাজ করি, হ্যাশ ইনক্লুড বা হ্যাশ ডিফাইন, তাই না? হ্যাশ ইনক্লুড, আরেকটা হচ্ছে আমাদের সবথেকে পপুলার তোমার হচ্ছে হ্যাশ ডিফাইন। হ্যাশ ইনক্লুড বা হ্যাশ ডিফাইন যাই বল না কেন, হ্যাশ ইনক্লুড দিয়ে বেসিক্যালি আমরা কি করতে পারি, আমরা স্পেসিফিক কোনো ফাইলকে আমি ইনক্লুড করতে পারি আমার প্রোগ্রামের সাথে, তাই না? স্পেসিফিক কোনো ফাইলকে আমি ইনক্লুড করতে পারি। আমি চাইলে আমার নামে কোনো হেডার ফাইলকে তৈরি করে আমি ইনক্লুড করতে পারি। কোনো ফাইলকে আমাকে ইনক্লুড করতে হবে কার হেল্প নিয়ে না হ্যাশ ইনক্লুডের হেল্প নিয়ে। তাহলে স্পেসিফিক ফাইল টু বি ইনক্লুডেড, ওকে, এর কাজটা কি না টু ইনক্লুড দ্য স্পেসিফিক ফাইল, টু ইনক্লুড দ্য স্পেসিফিক ফাইল, টু ইনক্লুড পাশে লিখে রাখছি টু ইনক্লুড স্পেসিফিক ফাইল। হ্যাশ ডিফাইন, হ্যাশ ডিফাইন দিয়ে আমি কোনো ম্যাক্রোকে ডিফাইন করতে পারি, কোনো ম্যাক্রোকে ডিফাইন করতে পারি হ্যাশ ডিফাইন দিয়ে। তো ডিফাইন এ ম্যাক্রো, কনস্ট্যান্ট, ম্যাক্রো মানে ওয়ান টাইপ অফ কনস্ট্যান্ট বা ওয়ান টাইপ অফ ফাংশন, অনেক কিছু বলা যায় ম্যাক্রোকে, অনেক টাইপের অনেক বলা। আমি আসবো ম্যাক্রো কনসেপ্টে, জাস্ট ওয়েট, আমি ম্যাক্রো কনসেপ্টে আসবো। তুমি এখন ভাবো যে ওয়ান টাইপ অফ কনস্ট্যান্ট, ওকে। তো এবার আমরা যে কনসেপ্টটাতে মানে পরের যে তোমার ডিরেক্টিভটা তার নাম হচ্ছে হ্যাশ আনডেফ। হ্যাশ আনডেফ মানে হচ্ছে যে আমরা হ্যাশ আনডেফ দিয়ে আমি কোনো একটা ম্যাক্রোকে আমরা আনডিফাইন করতে পারি। আমরা যেমন হ্যাশ ডিফাইন দিয়ে যেমন ডিফাইন করতে পারি কোনো ম্যাক্রোকে, আমরা আনডিফাইন করতে পারি কোনো একটা ম্যাক্রোকে, আমরা কি দিয়ে না হ্যাশ আনডেফ দিয়ে, ওকে। আমি জাস্ট তোমার ফাংশনগুলোকে জানছি, পরে আমরা কিন্তু এটাকে এলাবোরেটলি আমরা ডিসকাস করবো প্রতিটা কনসেপ্টকে। তারপর তোমার হচ্ছে যে আমি হ্যাশ ইফ ডেফ বলে আমাদের আরেকটা ম্যাক্রো আরেকটা প্রিপয়েসার ডিরেক্টিভ আছে, ইফ ডেফ দিয়ে বেসিক্যালি আমরা কোনো ম্যাক্রোকে কোনো ম্যাক্রো ডেফিনেশনকে আমরা টেস্ট করতে পারি। কারণ দেখো ইফ দিয়ে আমরা কিন্তু কন্ডিশন চেক করি, তাহলে ম্যাক্রোকে যখন আমরা টেস্ট করবো বা ম্যাক্রো ডেফিনেশনকে যখন আমরা টেস্ট করবো তখন তার জন্য আমরা কী ব্যবহার করবো না ইফ ডেফ ব্যবহার করবো। আমি তার কনসেপ্টে আসবো, ডিটেল এক্সপ্লানেশনে আমি আসবো বা তার ইমপ্লিমেন্টেশনে আমরা আসবো হ্যাশ ইফ ডেফের। আমি চেক করতে পারি যে আমার ম্যাক্রোটা তোমার ডিফাইন করা নেই, আমি ডিফাইন ম্যাক্রো ডেফিনেশনটা তোমার টেস্ট করছি কি দিয়ে ইফ ডেফ দিয়ে। আর আমি যখন লিখছি হ্যাশ ইফ এনডেফ তার মানে তোমার বোঝায় যে আমি এখন টেস্ট করছি যে হোয়েদার এ ম্যাক্রো ইজ নট ডিফাইন্ড অর নট, ওকে। তাহলে আমি এখন ম্যাক্রোটা তোমার ডিফাইন করা নেই তাকে আমি চেক করছি, তাকে আমি টেস্ট করছি। আমরা এখানে ব্যবহার করতে পারি হ্যাশ ইফ দিয়ে আমরা কম্পাইল টাইম কোনো কন্ডিশন চেক করতে পারি। কম্পাইল টাইমে আমরা কোনো কন্ডিশন চেক করতে আমরা ইউজ করবো হ্যাশ ইফকে। আর একটা ইফকে যখন শেষ করা হয় তখন আমরা একটা ক্লোজিং ব্র্যাকেট দিয়ে শেষ করি, তাই না? ইফটাকে শুরু করি আমরা এরকমভাবে, কন্ডিশনটাকে আমি ক্লোজিং ব্র্যাকেট দিয়ে সেটাকে শেষ করি। কিন্তু আমাদের প্রিপয়েসার ডিরেক্টিভের ক্ষেত্রে আমাদের ইফটাকে তোমার শেষ করতে হবে যে ডিরেক্টিভটা দিয়ে, তার নাম হচ্ছে এন্ড ইফ, ওকে। তো এন্ড ইফ দিয়ে আমি কি করছি না এটা বেসিক্যালি তোমার স্পেসিফাই করছে যে এন্ড অফ হ্যাশ ইফ স্টেটমেন্ট, হ্যাশ ইফ স্টেটমেন্ট। আর আমরা তো ইফের পরে যখন কোনো অল্টারনেটিভ যখন কিছু থাকে যে ইফের কন্ডিশনটা ফলস তখন কি হবে না এলস হয়, তাই না? তো আমার এখানে কিন্তু তোমার যেটা ইউজ হয় তার নাম হচ্ছে হ্যাশ এলস,
হ্যাজ এলস, যে স্পেসিফাইজ দ্য অল্টারনেটিভ হোয়েন ইফ টেস্ট ফেলস। ইফ যখন ফেল করে তখন তো কোথায় আসবে? এলসের মধ্যে আসবে, হ্যাজ এলসের মধ্যে আসবে। তো দিস ইজ দ্য কমনলি ইউজড প্রিপয়েসার ডিরেক্টিভ আর তাদের ফাংশন আমাদের সি কম্পাইলেশনের ক্ষেত্রে। তো স্যার হ্যাঁ ইফ ডেপ আর এনডেপকে কাজ কি স্যার? ইফ এনডেপে একটু বলবেন? ইফ এনডেপটা হচ্ছে যে আমি টেস্ট করছি, আমার ম্যাক্রোটা ডিফাইন করা নেই, ইজ নট ডিফাইন্ড। আর ইফ ডেপ দিয়ে আমি চেক করছি যে আমার ম্যাক্রোটা তোমার টেস্ট করছি, আমার ম্যাক্রোটা তোমার ডিফাইন করা আছে। ঠিক আছে, আমি এক্সাম্পল লিখলে ভালো হতো। লিখলে ভালো হতো, বেশ ঠিক আছে। ইফ ডেপে আমি তোমার এখানে ফাংশনটা লিখছি, তোমার কি লিখতে পারি এখানে না, টেস্ট ফর ম্যাক্রো ডেফিনেশন। আমি এখানে তোমার ইফ এন্ড ডেপের ক্ষেত্রে তোমার এখানে লিখতে পারি যে টেস্ট whether a macro is not defined। আর হ্যাজ ইফকে তোমার লিখছি এখানে টেস্ট এ কম্পাইল টাইম কন্ডিশনস। আর এলস এর ক্ষেত্রে আমি এখানে তোমার স্পেসিফাই করছি, এনডিপি এর ক্ষেত্রে তোমার লিখতে পারি এখানে যে specifies the end of has if। আর এলস এর ক্ষেত্রে আমাদের হচ্ছে এটা হচ্ছে একটা যে অল্টারনেটিভ when has if fails, যখন ফেল করবে হ্যাজ ইফটা তখন আমরা এটাকে কি বলছি, তার একটা অল্টারনেটিভ, মানে তখন এলসে আসবে, তখন হ্যাজ এলসে আসবে। ঠিক আছে, এটা আমাদের তো এক্সাম্পলগুলো হলো প্রিপয়েসার ডিরেক্টিভের। আমরা কিছু কমনলি ইউজড প্রিপয়েসার ডিরেক্টিভের আমরা নাম দেখলাম। এবার আমরা তোমার যে কনসেপ্টে আসবো সেটা তোমার হচ্ছে টাইপস অফ প্রিপয়েসার ডিরেক্টিভ। ওকে, টাইপস অফ প্রিপয়েসার ডিরেক্টিভ। এবার কনসেপ্টটা কিন্তু এবার থেকে আমরা কিন্তু আসলে ঢুকছি তোমার প্রিপয়েসার ডিরেক্টিভের মধ্যে। টাইপস অফ প্রিপয়েসার ডিরেক্টিভ। তো প্রিপয়েসার ডিরেক্টিভকে আমরা চারটে ক্যাটাগরিতে আমরা ডিভাইড করতে পারি, ওকে। আমরা ফার্স্ট ক্যাটাগরি বলতে পারি ম্যাক্রো সাবস্টিটিউশন, ওকে। সেকেন্ড ক্যাটাগরিটা হচ্ছে আমাদের ফাইল ইনক্লুশন ডিরেক্টিভ বা ম্যাক্রো সাবস্টিটিউশন ডিরেক্টিভ বলতে পারি, ফাইল ইনক্লুশন ডিরেক্টিভ। নাম্বার 3 আমরা বলতে পারি কন্ডিশনাল কম্পাইলেশন ডিরেক্টিভ। এই কন্ডিশনাল কম্পাইলেশন করতে গিয়ে আমাদের হ্যাজ ইফ ব্যবহার করা হয়, হ্যাঁ, হ্যাজ এলস বা হ্যাজ ইফ অ্যান্ড ইফ, এগুলো কিন্তু সব ওই কন্ডিশনাল কম্পাইলেশনে ব্যবহার করা হয়, যে আমি পরে আসবো সেই কনসেপ্টে। আর আমি নাম্বার 4টাকে আমি এখানে নাম না বলে আমি এখানে বলছি যে মিসলেনিয়াস ডিরেক্টিভ, মিসলেনিয়াস ডিরেক্টিভ, ওকে। এই 4 রকমের আমরা কিন্তু ম্যাক্রো আমাদের প্রিপয়েসার ডিরেক্টিভ আছে। সব থেকে মোর ইম্পর্টেন্ট তোমার হচ্ছে ম্যাক্রো সাবস্টিটিউশন আর হচ্ছে ফাইল ইনক্লুশন, যেটা আমাদের সবসময় আমাদের কাজে লাগে, তাই না? এটা আমাদের কিন্তু কাজে লাগে সবসময়। এবার ফার্স্ট তোমার চলে আসছি আমরা ম্যাক্রো সাবস্টিটিউশনের কনসেপ্টে। তো এটা দেখা যাক ম্যাক্রো সাবস্টিটিউশন কী বলে। খুব ইন্টারেস্টিং এটা কনসেপ্ট। আমরা ম্যাক্রো সাবস্টিটিউশনের কনসেপ্টে এখন চলে এসেছি। ম্যাক্রো সাবস্টিটিউশন, এবার আমাকে জানতে হবে যে হোয়াট ইজ মিসেলেনিয়াস ডিরেক্টিভ মানে কি স্যার? আমি তখন জাস্ট নামটা বলেছি, আমি যখন ওটাকে এক্সপ্লেন করেছি কি, আমি জাস্ট টাইপগুলো বলছি কি টাইপের আছে। আমি তো আসবো, তো আসছি তো 1 by 1। ফার্স্ট তোমার আসছি ম্যাক্রো সাবস্টিটিউশন আসছি, 4 নম্বরে আসবো, ওখানে আমার 4 নম্বরে আছে মিসলেনিয়াস ডিরেক্টিভ, ঠিক আছে। আমি এখন জাস্ট তোমার এখানে নামগুলো বলেছি, তো আমি তো এখন ডিসকাস করিনি তো একটা। এবার চলে আসছি তোমার ম্যাক্রো কনসেপ্টে। তো সিতে ম্যাক্রো বলতে কী বোঝায়, ম্যাক্রো বলতে আমরা কী বুঝি, ওকে। ম্যাক্রো কনসেপ্টে আমরা এখন চলে আসবে।
তো ম্যাক্রোকে আমরা ম্যাক্রো কনসেপ্টটা বেসিক্যালি এটাকে ম্যাক্রো ডেফিনেশন বলা হয় বা সিম্পলি ম্যাক্রো বলা হয়। ম্যাক্রোকে আমরা ডিফাইন করতে পারি বা ইউজিং হ্যাজ ডিফাইন স্টেটমেন্ট। ম্যাক্রো বেসিক্যালি আমাদের একটা সেগমেন্ট অফ কোড। ম্যাক্রো মানে হচ্ছে একটা সেগমেন্ট অফ কোড বা একটা কালেকশন অফ কোড বা একটা সিকোয়েন্স অফ কোড, যে কোডটা আমার ম্যাক্রোর ভ্যালু দিয়ে রিপ্লেস হয়ে যায়। কীরকম ব্যাপারটা না, ধরে নাও একটা ম্যাক্রো আছে এরকম, ম্যাক্রোটা তোমার নাম ধরে নাও, বললাম হয়তো যে সাম ধরনের একটা ম্যাক্রো, ওকে। তার মধ্যে তোমার 4 লাইন বা 5 লাইনের কোড লেখা আছে ফর এক্সাম্পল। আর ম্যাক্রোটাকে আমি শেষ করছি, আমার একটা অ্যাসেম্বলার ডিরেক্টিভ, তার নাম হচ্ছে এন্ড এম। ম্যাক্রো তোমার শুরু করা হয় ম্যাক্রো অ্যাসেম্বলার ডিরেক্টিভ দিয়ে, আর শেষ করা হয় কিন্তু এন্ড এম দিয়ে। এটা হচ্ছে এন্ড অফ দ্য ম্যাক্রো। এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজের একটা কনসেপ্ট বলছি আমি এখানে, ঠিক আছে? অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজের একটা কনসেপ্ট বলছি। তো ম্যাক্রোর নাম কি না সাম, আর এটাকে বলা হয় ম্যাক্রোটার বডি। এই সামটা হচ্ছে নেম অফ দ্য ম্যাক্রো। আর এই ম্যাক্রো আর এন্ডটাকে তোমার বলা হয় অ্যাসেম্বলার ডিরেক্টিভ, ওকে। এবার এই ম্যাক্রোটাকে ধরে নাও মেন প্রোগ্রাম এখানে আছে, এটা আমার একটা মেন প্রোগ্রাম। এই মেন প্রোগ্রামের মধ্যে আমি এই ম্যাক্রোটাকে 3বার কল করেছি। সাম বলে কল করেছি একবার, আবার সাম বলে কল করেছি, আবার সাম বলে কল করেছি। মানে জাস্ট লাইক এ ফাংশন ইন সি। কিন্তু ডিফারেন্স আছে অনেক। কীরকম ডিফারেন্স? যেমন দেখো, এটা আমার একটা প্রোগ্রাম, তো তুমি ভাবো এটা তোমার একটা সি এর একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামের মধ্যে দেখো ফার্স্ট তোমার ম্যাক্রোটাকে ডিফাইন করা আছে, তারপরে তুমি মেন ফাংশনের মধ্যে তুমি ম্যাক্রোটাকে 3বার কল করেছো, সাম বলে তুমি 3বার কল করেছো। যদি আমার এখানে এটা কোনো ফাংশন হতো, তাহলে যখনই সাম ফাংশন যখন কল করা হতো, তখন কিন্তু আমার প্রোগ্রামের কন্ট্রোলটা কিন্তু তোমার জাম্প করতো সেই ফাংশনের কাছে। তারপর সেই ফাংশনের বডি অফ দ্য কোডটাকে এক্সিকিউট করে ফাংশন যখন কমপ্লিট হতো, তখন কিন্তু ব্যাক করে ফিরে আসতো আবার তার পরের লাইনে মেন প্রোগ্রামের কাছে, তাই না? ইয়েস অর নো? তাই তো হতো ফাংশনের ক্ষেত্রে। তাহলে এখন আমার ধরে নাও, যদি আমাদের এটা ম্যাক্রো হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার কন্ট্রোল কিন্তু শিফট করবে না ম্যাক্রোর কাছে। শিফট করবে না। কি হবে কেসটা না, ম্যাক্রো বলছে যে আমার ক্ষেত্রে কিন্তু কোনো কন্ট্রোল আমার কাছে আসবে না। তাহলে এখন তোমার ম্যাক্রোটা ডিফাইন করা আছে। ফার্স্ট তোমার ম্যাক্রো ডেফিনেশনসটা এখানে লেখা আছে। ম্যাক্রো ডেফিনেশন 5 লাইন বা 6 লাইনের কোড লেখা আছে। মানে আমি এই কোডটাকে আমি এখানে লিখেছি, এই কোডটাই আমার এখানে লেখা আছে, এই কোডটা। তারপর তুমি দেখো 3বার সামকে কল করেছো। তাহলে এই 3বার তুমি প্রথমবার যখন কল করছো সামটাকে, তখন কি হবে না, এই ম্যাক্রোর যে বডিটা, দেখো 4 লাইনে তোমার কোড লেখা আছে ম্যাক্রো বডির মধ্যে, তাই না? এই 4টে লাইন কিন্তু এই সামের জায়গায় তোমার সাবস্টিটিউট হয়ে যাবে, বসে যাবে 4 লাইনের কোড। আবার তুমি দেখো সামকে কল করেছো, তখন আবার ওই 4 লাইনে তোমার যে বডিটা তোমার কিন্তু এখানে সাবস্টিটিউট হয়ে যাচ্ছে বা ইনকর্পোরেট হয়ে যাচ্ছে। আবার তুমি দেখো সামকে কল করেছো, তখন দেখো আবার তোমার কিন্তু 4 লাইনের কোডটা দেখো তোমার কিন্তু এখানে বসে যাচ্ছে। তাহলে এখন আমার আগের প্রোগ্রামটা তার যা সাইজ ছিল, আর এখন বর্তমানে যে আমার যে কোডটা জেনারেট হলো, তার সাইজটা নিশ্চয়ই এখন সেম নয়। কোনটা বড় এখন? আমার এখন যে কোডটা এখন জেনারেট হলো, সেই কোডটা আমার এখন অনেক বড় আগের প্রোগ্রামের থেকে। তাহলে এটাকেই বলা হয় এক্সপ্যান্ডেড সোর্স কোড। তাহলে আমার ম্যাক্রো সাবস্টিটিউট হয়, যার জন্য আমার ম্যাক্রোর কোডটা আমার বারবার কপি পেস্ট হয় আমার সেম প্রোগ্রামের মধ্যে। তাহলে আমার আগের সোর্স কোডের যে সাইজটা, তার থেকে কিন্তু এখন ম্যাক্রো কিন্তু তোমার কোডটা কিন্তু অনেকটা বড়, কারণ ম্যাক্রোটা তোমার আমি 3বার কল করেছি বলে তখন এই 4 লাইনে কোড তোমার দেখো 3বার কিন্তু এখানে বসে গেছে। আমার দেখো 1 টাইমস, 2 টাইমস, দেখো 3 টাইমস বসেছে। তাহলে আমরা ম্যাক্রোর সঙ্গে ফাংশন যদি আমরা ডিফারেন্সিয়েট করতে চাই, আমি প্রথম ডিফারেন্স বলতে পারি যে ম্যাক্রোতে আমার ফাংশন কল বা আমার যে কন্ট্রোলটা, ওটা তোমার ট্রান্সফার হয় না। কিন্তু ইন কেস অফ ফাংশন আমার কন্ট্রোল কিন্তু আমার ট্রান্সফার হয় সেই পার্টিকুলার ফাংশনের কাছে। সেই ফাংশন যখন কমপ্লিট হয়, আবার কিন্তু রিটার্ন ব্যাক করে ফিরে আসে মেন প্রোগ্রামে। কিন্তু ইন কেস অফ ম্যাক্রো, আমার তুমি যখনই কল করেছো, তুমি যতবার কল করেছো ম্যাক্রোকে, প্রত্যেকবার তোমার ওই ম্যাক্রোর কোডটা বা বডিটা কিন্তু বারবার তোমার এখানে রিপ্লেস হয়ে যাচ্ছে সেম কোড দিয়ে। তাহলে আমার লেন্থ অফ দ্য কোডটা কিন্তু ইনক্রিজ করে যাচ্ছে প্রত্যেকবার। তাহলে একটা ফাংশন দিয়ে প্রোগ্রাম লেখা
আর একটা ম্যাক্রো দিয়ে পুরনো লেখার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। কারণ ম্যাক্রো আমার কোডের সাইজ তোমার ইনক্রিজ করছে, তো ইন জেনারেলি আমার এক্সিকিউশন টাইমটা তোমার বাড়বে। কিন্তু ম্যাক্রোতে কিন্তু আমার কোনো হেডেক নেই, কোনো বার্ডেন নেই সিপিইউর। কেন না, সিপিইউ কিন্তু তোমার সিকোয়েন্সিয়ালি সে কিন্তু তোমার প্রত্যেকটা ইনস্ট্রাকশন সে কিন্তু পেয়ে যাচ্ছে ওয়ান বাই ওয়ান, একটার পর একটা। তাকে কোথাও জাম্প করতে হচ্ছে না, কোথাও কন্ট্রোলকে ট্রান্সফার করতে হচ্ছে না, সে কিন্তু সিকোয়েন্সিয়াল এক্সিকিউশন করছে ইন কেস অফ ম্যাক্রো। তার জন্য এটাকে বলা হয় সিপিইউ ওভারহেড বা সিপিইউ বার্ডেনটা কিন্তু এখানে অনেক কম ম্যাক্রো ক্ষেত্রে। কিন্তু ইন কেস অফ ফাংশন তুমি কিন্তু ভাবো যে একটা প্রোগ্রামের মধ্যে যদি আমি 5 বার ফাংশন কল করি, তাহলে 5 বার কিন্তু আমার ওই প্রোগ্রামের কন্ট্রোলটা আমার মেন প্রোগ্রাম থেকে ওই 5টা ফাংশনে তোমার কিন্তু ট্রান্সফার হবে, আবার ব্যাক করে কিন্তু মেন প্রোগ্রামে ফিরে আসবে 5 বার, মানে তোমার 10 বার কিন্তু তোমার যাওয়া আসা করবে কন্ট্রোলটা। তো এটা কিন্তু একটা বার্ডেন, এটা কিন্তু একটা ওভারহেড। কার কাছে না, সিপিইউর কাছে। তাহলে ম্যাক্রোর সঙ্গে কিন্তু আমাদের ফাংশনের অনেক ডিফারেন্স আছে। তাহলে আমরা সিতে ম্যাক্রো বলছি, এই ম্যাক্রো কনসেপ্ট কিন্তু আমাদের অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজেও আছে। ওখানে ফাংশন নেই, ওখানে তোমার আছে প্রসিডিওর আর আছে ম্যাক্রো। আর সিতে আমাদের আছে ফাংশন আর ম্যাক্রো। তো তার জন্য আমরা আমাদের যেটা তোমার নাম হচ্ছে টাইপ হচ্ছে তোমার ম্যাক্রো সাবস্টিটিউশন, কারণ সে তোমার সাবস্টিটিউট করে কোনো ম্যাক্রোর ভ্যালু। তো এই ম্যাক্রোকে আমরা তোমার ডিফাইন করতে পারি কি দিয়ে না, হ্যাশ ডিফাইন দিয়ে। আমরা হ্যাশ ডিফাইন দিয়ে কোনো ম্যাক্রোকে আমরা কি করতে পারি, ডিফাইন করতে পারি হ্যাশ ডিফাইন দিয়ে। তো কীভাবে ম্যাক্রোকে আমরা ডিফাইন করে কাজ করি তো সেটা আমরা দেখি। তো আমরা অ্যাজ এ ম্যাক্রোকে আমরা হ্যাশ ডিফাইন ডিরেক্টিভ দিয়ে আমরা ডিফাইন করতে পারি। আমাদের 2 টাইপের ম্যাক্রো আছে, একটা হচ্ছে অবজেক্ট লাইক ম্যাক্রো, আরটা হচ্ছে ফাংশন লাইক ম্যাক্রো। 2 রকমের ম্যাক্রো আছে, একটা হচ্ছে অবজেক্ট লাইক ম্যাক্রো, একটা হচ্ছে ফাংশন লাইক ম্যাক্রো। তো দেখে নেওয়া যাক। অবজেক্ট লাইক ম্যাক্রো মানে অবজেক্টের মতো দেখতে হবে, আরটা হচ্ছে ফাংশন লাইক ম্যাক্রো বা ফাংশন ম্যাক্রো। 2 রকম টাইপের আমাদের ম্যাক্রো আছে। নাম্বার 1 হচ্ছে অবজেক্ট টাইপ ম্যাক্রো। ওকে, অবজেক্ট টাইপ ম্যাক্রো। তো অবজেক্ট টাইপ ম্যাক্রো ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা বেসিক্যালি একটা আইডেন্টিফায়ার। আমি এটাকে বলতে পারি একটা আইডেন্টিফায়ার। কাকে বলা হয় আইডেন্টিফায়ার? কাকে বলা হয় আইডেন্টিফায়ার? বলো দেখি আমাকে। হোয়াট ইজ আইডেন্টিফায়ার ইন সি? হোয়াট ইজ আইডেন্টিফায়ার ইন সি? আমরা কিন্তু বলেছি প্রথম দিকে, অবশ্য সেটা অনেক দিন আগে। কাকে বলা হয় আইডেন্টিফায়ার? অবজেক্ট ম্যাক্রো বেসিক্যালি একটা আইডেন্টিফায়ার, যেটাকে আমাকে রিপ্লেস করতে হয় কিছু ভ্যালু দিয়ে, যাকে আমাকে রিপ্লেস করতে হয় কিছু ভ্যালু দিয়ে। কীরকম ব্যাপারটা না, আইডেন্টিফায়ার তোমার মানে হচ্ছে কোনো ভেরিয়েবলের নেমকে বলা হয় আইডেন্টিফায়ার, কোনো ভেরিয়েবল নেম, কোনো অ্যারের নেম, কোনো ফাংশন নেম, কোনো কনস্ট্যান্টের নেম, কোনো স্ট্রাকচারের নেম, কোনো পয়েন্টারের নেম বা কোনো ইউনিয়নের নেম। আমি লিখছি ইন্টিজার এ, এটা কিন্তু একটা আইডেন্টিফায়ার। আমি লিখছি ইন্টিজার বি অফ 10, বিটা কিন্তু একটা আইডেন্টিফায়ার। আমি তোমার লিখছি যে ইন্টিজার সাম ব্র্যাকেটের মধ্যে ইন্ট এ কমা ইন্ট বি, এখানে কিন্তু সামটা কিন্তু আইডেন্টিফায়ার। আমি তোমার ডিফাইন করছি স্টাক স্টুডেন্ট, স্টাক স্টুডেন্ট, তোমার কিন্তু স্টুডেন্ট কিন্তু একটা আইডেন্টিফায়ার। ওকে, কিন্তু আমার এখানে ম্যাক্রো ক্ষেত্রে অবজেক্ট লাইক ম্যাক্রোতে আমার আইডেন্টিফায়ারটা বেসিক্যালি মানে ওয়ান টাইপ অফ আইডেন্টিফায়ার আমি বলতে পারি অবজেক্ট লাইক ম্যাক্রোকে, যেটা তোমার রিপ্লেস হচ্ছে কি দিয়ে, ভ্যালু দিয়ে রিপ্লেস হয়। আর এটাকে আমরা ওয়াইডলি ইউজ করতে পারি কোনো নিউমেরিক কনস্ট্যান্টকে ডিফাইন করতে। নিউমেরিক কনস্ট্যান্ট এক্সাম্পল না বলতে পারি আমরা যে হ্যাজ ডিফাইন পাই স্পেস দিয়ে লিখছি 3.14, এটা নিউমেরিক কনস্ট্যান্ট। পাইটা হচ্ছে একটা আইডেন্টিফায়ার, তাকে আমি ডিফাইন করছি কি দিয়ে, হ্যাজ ডিফাইন দিয়ে। তাহলে আমাকে হ্যাজ ডিফাইনটা আমাকে অবভিয়াসলি আমাকে ভয়েড মেনের আগে লিখতে হয়। তার আগে আমাদের কে থাকে, হেডার ফাইল থাকে,
হ্যাশ ইনক্লুড stdio dot h। যা কিছু থাকে থাকতে আমার আছে। আমি এখন কি করছি ফরম্যাটের ভেতরে, আমি এখন তোমার ধরো নয় এখানে লিখছি ইন্টিজার আর, একটা ভেরিয়েবল নিলাম, আর ইজ ইকুয়াল টু 5 নিলাম। আমি এখন লিখছি ইন্টিজার এরিয়া, এরিয়া ইকুয়ালস টু পাই ইন্টু আর। ওকে, দিয়ে আমি এখন এটাকে তোমার প্রিন্ট করে দিলাম। তাহলে কি হবে ব্যাপারটা না, এই পাই যখন পাচ্ছে কম্পাইলার, যখন পাইকে যখন দেখতে পাচ্ছে, তার কম্পাইলার কিন্তু দেখার আগে প্রি প্রসেসর যখন তোমার এটাকে নিয়ে কাজ করছে, তখন সে কিন্তু হ্যাশ ইনক্লুড stdio.h যেখানে লেখা আছে তার কোডটাকে তো ফার্স্ট এখানে ইনকর্পোরেট করলো, ওই 1000 লাইনের কোডটা, তার সঙ্গে পাই তোমার থাকছে। আর এখানে তুমি যে পাই ব্যবহার করেছো না, এই পাই তখন তোমার রিপ্লেস হয়ে গেল কি দিয়ে না 3.14 দিয়ে। দ্যাট ইজ কল্ড সাবস্টিটিউশন, ম্যাক্রো সাবস্টিটিউশন। তাহলে পাইটা একটা ম্যাক্রো, অবজেক্ট লাইক ম্যাক্রো, যাকে আমি তোমার সাবস্টিটিউট করলাম কি দিয়ে 3.14 দিয়ে। তুমি তোমার প্রোগ্রামে তুমি যতবার তুমি পাইটাকে ব্যবহার করবে, প্রত্যেকবার কিন্তু পাইটা তোমার 3.14 দিয়ে কিন্তু সে সাবস্টিটিউট হয়ে যাবে বিফোর কম্পাইলেশন। তাহলে আমাকে এখানে কম্পাইলারকে কোনো কন্ট্রোলকে তাকে জাম্প করতে হচ্ছে না ওই পার্টিকুলার ম্যাক্রোর কাছে। সে কিন্তু জানতেই পারছে না যে এখানে তোমার পাই ছিল না 3.14 ছিল, তাই না? দ্যাট ইজ কল্ড অবজেক্ট লাইক ম্যাক্রো। আমরা আরও সরি এখানে ঠিক বুঝতে পারলাম না, মানে পাই মানে ওটা ভ্যালুটা রিপ্লেস হচ্ছে মানে কম্পাইলেশনের আগে, বিফোর কম্পাইলেশন। আমার প্রিপোসার ডিরেক্টলি কখন কাজ করে, প্রিপোসার কখন কাজ করে কম্পাইলেশনের আগে। আগে। তাহলে তো আগেই হবে, প্রিপোসার তোমার যা কিছু ডিরেক্টলি থাকছে তোমার সবই তার আগে কাজটা হয়ে যাবে। মানে রিপ্লেসমেন্টটা আগে হচ্ছে, অপারেশনটা কিন্তু হয়নি। আমি কিন্তু অপারেশন বলিনি, কি বললাম যে পাইটা তোমার রিপ্লেস হয়ে তোমার 3.14 হচ্ছে। এবার তো অপারেশন হবে কম্পাইলেশনের পরে, যখন তুমি যখন এক্সিকিউট করবে তখন হবে, তাই না? এবার আমরা আরও বলতে পারি যে হ্যাজ ডিফাইন, আমি আরও এক্সাম্পল তো নিতে পারি। হ্যাজ ডিফাইন, অ্যারে কি করে লেখা হবে? হ্যাঁ অ্যারে না, অ্যারে আমি এখানে লিখবো না, আমি আসবো সেই কনসেপ্টে। অ্যারে আমি এখানে লিখবো, আমি তোমাকে এখানে বলছি যে আমাদের অবজেক্ট লাইক ম্যাক্রোটা হচ্ছে ওয়ান টাইপ অফ আইডেন্টিফায়ার। তার মানে যে তোমার সব আইডেন্টিফায়ার আমি এখানে লিখতে পারো তা তো নয়, যেটার ওয়ান টাইপ অফ আইডেন্টিফায়ার, মানে একটা ভেরিয়েবলের নাম একটা, বেসিক্যালি একটা ভেরিয়েবলের নাম একটা, আছে। তাই না? তার মানে এখানে তোমার স্ট্রাকচার কেমন করে হবে, তাই না বলো? বা তুমি কেমন করে এখানে ইউনিয়ন লিখবে, মানে একটা নাম একটা, জাস্ট একটা নেমড, তার এগেনস্টে আমি একটা ভ্যালুকে অ্যাসাইন করে রাখছি, বা একটা নিউমেরিক কনস্ট্যান্টকে তোমার রিপ্রেজেন্ট করছে আমার আইডেন্টিফায়ারটা, ঠিক আছে? দেখো তোমার লিখতে পারি যে হ্যাজ ডিফাইন কান্ট্রি, আমি তোমার এখানে লিখলাম ইন্ডিয়া। ওকে, তাহলে আমার প্রোগ্রামে আমি তুমি যেখানে আমি তোমার কান্ট্রিকে ব্যবহার করব, প্রত্যেকটা কান্ট্রি জায়গায় কিন্তু তোমার ইন্ডিয়া দিয়ে সেটা রিপ্লেস হয়ে যাবে। আমি যখন তোমার প্রিন্ট করি কান্ট্রিটাকে আমার মেন ফাংশনের ভেতরে %s করে, আমার কিন্তু দেখাবে ইন্ডিয়া। তো এটাকে আমরা সেই মানে এরকম হবে কান্ট্রিটাকে প্রিন্ট করলে, তাই তো বললাম, তো প্রিন্ট করলেই তো আমাকে দেখাবে ইন্ডিয়াটা, তাই তো বলছি। তোমার কান্ট্রিটা তোমার ইন্ডিয়া দিয়ে ওখানে রিপ্লেস হয়ে যাচ্ছে। আমি তোমার লিখতে পারি হ্যাজ ডিফাইন A5 লিখলাম, আমি লিখলাম হ্যাজ ডিফাইন B6, ঠিক আছে? আমি এবার ধরুন ভয়েড মেন লিখেছি, ভয়েড মেন, তার মধ্যে আমি এখন তোমার এখানে প্রিন্ট করছি printf %d, a প্লাস b, মেনটাকে শেষ করে দিই। ওকে, হতে পারে আমার তখন a প্লাস b, তাহলে a তখন তোমার 5 দিয়ে তোমার রিপ্লেস হয়ে যাবে, আর b তোমার 6 দিয়ে রিপ্লেস হয়ে তোমার 5 + 6 হয়ে কত হয়ে যাচ্ছে 11 তোমাকে ডিসপ্লে করছে। মানে আমরা কোনো নিউমেরিক কনস্ট্যান্টকে আমরা, মানে জাস্ট অবজেক্ট লাইক যে ম্যাক্রোটা আমি কনসেপ্টটা বলছি, আমি কোনো নিউমেরিক কোনো কনস্ট্যান্টকে আমরা এখানে ডিফাইন করে রাখতে পারি। কিন্তু আমার কনসেপ্টটা হচ্ছে আমার কিন্তু প্রত্যেকবার যতগুলো ম্যাক্রো থাকবে, প্রত্যেকটা ম্যাক্রো কিন্তু আমার রিপ্লেস হয়ে যাবে কি দিয়ে না তার ভ্যালু দিয়ে, জাস্ট তাকে বলা হয় ম্যাক্রো সাবস্টিটিউশন। এবার আমরা ফাংশন লাইক ম্যাক্রো দেবো। এরকম ম্যাক্রো আমি তোমার যত খুশি আমি ডিফাইন করতে পারি, আমার যদি তোমার রিকোয়ারমেন্ট থাকে প্রোগ্রামে।
আমি এরকমভাবে লিখতে পারি, দেখো আমি এরকমভাবে লিখতে পারি ম্যাক্রোটাকে যে হ্যাজ ডিফাইন লেটার, দিলাম এ, এটা কি আমার একটা লেটার, তাই না? এটা হচ্ছে আমার একটা লেটার। হ্যাঁ তাহলে আমরা স্ট্রিংকে ডিফাইন করতে পারছি, আমরা ক্যারেক্টারকে ডিফাইন করতে পারছি, আমি কোনো ফ্লোটকে ডিফাইন করতে পারছি, আমি কোনো ইন্টিজারকে ডিফাইন করতে পারছি, তাই না? সব হ্যাজ ডিফাইন দিয়ে কিন্তু কাজগুলো করতে পারছি। এবার আমরা তোমার চলে আসবো ফাংশন লাইক ম্যাক্রো কনসেপ্টে। ফাংশন লাইক ম্যাক্রোটা কীরকম দেখতে হয় না, ধরে নেওয়া যাক যে আমি একটা ফাংশন লাইক ম্যাক্রো, দেখো এক্সাম্পল দিতে কত ইন্টারেস্টিং দেখো জিনিসটা। আমি ধরো ফার্স্ট আমাদের হ্যাশ ইনক্লুড str.h আছে, str.h আছে। আমি এখন তোমার লিখছি এখানে হ্যাজ ডিফাইন মিন a, b, ওকে? মিনটা কিন্তু একটা ফাংশন, এ বিতে তুমি এ আর বি তোমার হচ্ছে প্যারামিটার। আমি দেখো তখন ডিফাইন করছি, দেখো এরকমভাবে যে এ গ্রেটার দেন বি যদি হয়, সরি আমি এখানে লেস দেন করতে যাচ্ছি, আমি এখানে মিন করতে যাচ্ছি, আমি এখানে গ্রেটার দেন কেন করছি, ম্যাক্স করলে গ্রেটার দেন করতাম। এ লেস দেন যদি বি হয়, ওকে এটা বি কিন্তু, হ্যাঁ আমি ক্লিয়ার করে লিখি এটাকে, এ লেস দেন বি যদি হয় তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে কোশ্চেন মার্ক দিয়ে আমি লিখতে পারি এ, কোলন দিয়ে লিখতে পারি বি। দেখো এটা তো সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো এই কনসেপ্টটা, নাম বোঝা কিছু নয়, তাই না? সিঙ্গেল ব্র্যাকেট কেন দিচ্ছে মেবি? আমি কন্টেন্টটাকে বোঝানোর জন্য, আমি সিম্পল তোমার না দিয়েও কাজ করবে অনেক কম্পাইলারে, ঠিক আছে? ব্র্যাকেট না দিয়েও তোমার কাজ করবে, কিন্তু আমাকে এই ব্র্যাকেটটা কিন্তু আমাকে দিতে হবে, কিন্তু তোমার বডিটা বোঝাচ্ছে ফাংশনটার, ঠিক আছে? এবার আমরা ধরো মেন ফাংশন লিখেছি, ভয়েড মেন ইন্টিজার এ ইকুয়ালস টু, আমি এ বি না নিয়ে অন্য কোনো ভেরিয়েবল নিই, ধরো এক্স ইজ ইকুয়াল টু 5 আর ওয়াই ইজ ইকুয়াল টু ধরো 6, ঠিক আছে? ওয়াই ইজ ইকুয়াল টু 6। প্রিন্টএফ মিনিমাম ভ্যালু বা মিনিমাম নাম্বার ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি ডবল কোট কমা মিন এক্স কমা ওয়াই, ঠিক আছে? তাহলে কি হবে, আমার এক্স আর ওয়াইটাকে এখন পাস হবে কার মধ্যে, এ আর বি এর মধ্যে তোমার কপি হবে, তাদের মধ্যে তোমার মিনটা ক্যালকুলেট হবে, কে আসবে মিনটা ওখান থেকে, এটা আসবে। যদি তোমার এই যদি তোমার ছোটো হয় বি এর থেকে, তাহলে এখন তখন এক্স তোমার দেখো তোমার এক্স লেস দেন ওয়াই, তার মানে তোমার এখন এ লেস দেন বি, তার মানে এখন তোমার কোনটা আসবে, 5টা আসবে। তো সেই 5টা আমার যদি আমার তার মানে এটা তোমার জায়গায় কে বসবে না, 5 চলে আসবে, আমার তোমার দেখাবে মিনিমাম নাম্বার ইকুয়ালস টু 5। তাহলে আমরা এখানে কোনো ফাংশনকে ডিফাইন করে রাখতে পারি, তো এটাকে বলা হয় ফাংশন লাইক ম্যাক্রো। আমি যতবার খুশি আমি কিন্তু এটাকে কল করতে পারি ফাংশনটাকে, যতবার খুশি। প্রত্যেকবার যখন কল হবে তখন কিন্তু আমার কিন্তু কন্ট্রোল কিন্তু এখানে শিফট করবে না, এই মিনের যে তোমার যে কোডটা আছে না, এই ম্যাক্রোটা তোমার যে কোডটা আছে, এই কোডটা কিন্তু বারবার আমাকে এখানে রিপ্লেস হবে, বারবার রিপ্লেস হবে তুমি যতবার তুমি কল করবে। তো আমাকে দেখাবে মিনিমাম নাম্বার ইকুয়ালস টু, ঠিক স্যার। এখানে কি হলো একটা মানে কল হচ্ছে তো হেল, আমি একটা ফাংশন লাইক ম্যাক্রোকে ডিফাইন করছি, এটা তো একটা ফাংশন মনে হচ্ছে তোমার, এটাকে মিনটাকে তো একটা ফাংশন বলতে পারি তো। তারপরে এ আর বিটা কি দুটো প্যারামিটার, তা আমি এখন ফাংশনকে তোমার ডিফাইন করেছি, আমি ডিফাইন করেছি কন্ডিশনাল অপারেটর দিয়ে, আমি কন্ডিশনাল অপারেটর দিয়ে ডিফাইন করেছি যে এ লেস দেন যদি বি হয় তাহলে এ হবে, না হলে বি হবে। তাহলে এই ফাংশনকে যদি আমি কল করি, তা আমার তো এখানে কল না, আমি এখানে জাস্ট তাকে ব্যবহার করছি, তো ম্যাক্রো, তো ম্যামে আমি ধরলাম যে ম্যাক্রো আমি কল করেছি, আমি যখন কল করছি কি দিয়ে, মিন এক্স কমা ওয়াই দিয়ে, এক্স আর ওয়াইয়ের মধ্যে কী আছে, 5 আর 6 আছে। তাহলে এখন তোমার 5টাকে তোমার কার মধ্যে ঢুকবে, এর মধ্যে আসবে, আর 6 তোমার কার মধ্যে আসবে, বি এর মধ্যে আসবে। এখন তোমার 5 লেস দেন 6, তাহলে তোমার এখন 5:6, তাহলে কোনটা এখন হবে, 5 আসবে। তাহলে এই জায়গাটা আমার কোনো কী দিয়ে রিপ্লেস হয়ে গেল, 5 দিয়ে রিপ্লেস হয়ে গেল, আমার তখন কী দেখাবে, মিনিমাম নাম্বার ইকুয়ালস টু 5।
এটাকে আমরা বলছি ফাংশন লাইক ম্যাক্রো। তো আমাদের ফাংশন লাইক ম্যাক্রো আমাদের আরও অনেক এক্সাম্পল নিয়ে আমরা কাজ করতে পারি, আমাদের আরও অনেক এক্সাম্পল নিয়ে কাজ করা যায়। আবার আমাদের কিছু প্রি কিছু ম্যাক্রো আছে, কিছু ম্যাক্রো আমাদের আছে। তো যেমন আমরা বলতে পারি কিছু প্রিডিফাইন ম্যাক্রো কথা আমরা বলি, যেগুলো কিন্তু আমরা কোনো নাম শুনিনি হয়তো, আমি আজকে বলবো। তো তার কাজ কীভাবে কাজ করে সেটা আমরা বলবো। প্রিডিফাইন ম্যাক্রো কিছু আছে আমাদের, সেই প্রিডিফাইন ম্যাক্রোগুলোর নামগুলো আমরা একটু দেখব, ঠিক আছে? প্রিডিফাইন ম্যাক্রো, যেমন আমরা বলতে পারি ফার্স্ট হচ্ছে পিডিএফ ম্যাক্রোটার নাম হচ্ছে আন্ডারস্কোর ডেট আন্ডারস্কোর। ওকে, তার কাজ কি না রিপ্রেজেন্ট কারেন্ট ডেট ইন এই ফর্মেটে আমাকে দেখাবে ডেটটা, 3টে এম, 2টো ডি, 4টে ওয়াই, ঠিক আছে? নাম্বার 2 টাইম আন্ডারস্কোর ওকে, রিপ্রেজেন্ট কারেন্ট টাইম ইন HH MM SS ফরম্যাট। ওকে, নাম্বার 3 আন্ডারস্কোর ফাইল রিপ্রেজেন্ট কারেন্ট ফাইল নেম। তোমার কারেন্ট ফাইলের নামটা তোমাকে এখন দেখাবে, ঠিক আছে? নাম্বার 4 আন্ডারস্কোর লাইন আন্ডারস্কোর রিপ্রেজেন্ট কারেন্ট লাইন নাম্বার। তোমাকে কারেন্ট লাইন নাম্বারটা তোমাকে দেখাবে, তোমার সোর্স করে যে লাইন নাম্বারটা তোমাকে দেখাবে। তো আমরা একটা এক্সাম্পল দেখি, আমরা আমার কারেন্ট লাইন নাম্বারটা আমাকে এখানে দেখাবে, কতগুলো লাইন আছে আমার কোডটার মধ্যে, কারেন্ট লাইন নাম্বার। আমি একটা এক্সাম্পল দেখি, সিম্পল একটা এক্সাম্পল দেখি। ধরে নাও আমি একটা ফাইলকে একটা কোড লিখছি সি দিয়ে, আমার ফাইলটা তোমার নাম হচ্ছে sample.c। ওকে, এটা আমার ফাইল নেম কোডটার। আমি এবার কোডটাকে লিখছি #include stdio.h void main বা int main, যেমন যা লেখো, int main বা void main। আমি এখন লিখছি printf ফাইল ইকুয়ালস টু বা ফাইল নেম ইকুয়ালস টু %s/n কমা আন্ডারস্কোর ফাইল। ওকে, আমি নিশ্চয়ই ফিল করতে পারছি কি দেখাবে। ফাইল নেম ইকুয়ালস টু আমাকে দেখাবে sample.c, তাই না? আন্ডারস্কোর ফাইল আন্ডারস্কোর। ওকে, আবার আমি এখন ডিসপ্লে করছি printf ডেটটা তো বেসিক্যালি আমাদের স্ট্রিং ফরম্যাটই থাকে, %s দেবো /n। আমি এখন ডিসপ্লে করছি ডেট আন্ডারস্কোর। ওকে, আমাকে কারেন্ট ডেট দেখাবে, আমাকে ওই ফরম্যাটে দেখাবে। টাইম দেখাবে, আমি এবার টাইমটাকে ডিসপ্লে করবো, printf টাইম %s/n। আমাকে এখন টাইম দেখাবে, টাইম আন্ডারস্কোর। আমি এবার লাইন নাম্বার দেখবো, printf লাইন নাম্বার, কারেন্ট লাইন নাম্বারটা কতগুলো কারেন্ট লাইন নাম্বার আছে আমার কোডটার মধ্যে, না %d লাইন নাম্বার, তো d আন্ডারস্কোর লাইন আন্ডারস্কোর। আমি এবার মেনটাকে শেষ করে দিলাম। আমাকে দেখাবে ফাইল নেম ইকুয়ালস টু দেখাবে sample.c, আমাকে ডেট দেখাবে আজকের ডেট, কারেন্ট ডেট ওই ফরম্যাটে, টাইম দেখাবে আমাকে কারেন্ট টাইম ওই ফরম্যাটে যেটা আমি মেনশন করেছি যে ফরম্যাটটা।
আমাকে দেখাবে লাইন নাম্বার। কি দেখাবে লাইন নাম্বারটা? বলো কি দেখাবে লাইন নাম্বারটা? স্যার 6। না, 4 4 দেখাবে, স্যার 4 স্যার। 4 দেখাবে, তাই না? আমার তো ভেতরে তোমার 4টে কোড আছে, 4টে তোমার লাইন আছে। মেন ফাংশনের ভিতর থেকে আমাকে কিন্তু লাইন নাম্বারটাকে কাউন্ট করেও বেসিক্যালি। ওকে, স্যার টাইমটা তো সংখ্যায় দেখায় এস দিয়েছেন। না টাইমটা সংখ্যায় দেখায়, আমার তো টাইমটা কিন্তু তোমার সংখ্যায় নয়, আমাকে আমাকে তোমার রিটার্ন করবে কিন্তু তোমার পার্সেন্টেজ এস ফরম্যাটে। আমাকে কিন্তু তোমার রিটার্ন করবে কিন্তু আমাকে পার্সেন্টেজ এস ফরম্যাটে। তাই না? টাইম ডেট সব সমস্ত সময় সবই কিন্তু তোমার অ্যাজ এ স্ট্রিং ফরম্যাট আমাকে দেখায়। সে ডেট মানে কি, মানে কোন সময় আমি কোন প্রোগ্রাম লিখছি ওটা দেখিয়ে দেবে? ডেট মানে কি সময়, সময় বোঝায়? না সরি, ডেট মানে কোন দিন লিখেছি। হ্যাঁ, কোন দিন লিখেছো নয়, তোমার আজকে কারেন্ট ডেট তোমাকে দেখাবে, কারেন্ট ডেট তোমাকে দেখাবে। ওই টাইম মধ্যে দেখিয়ে যাবে মানে রিপ্রেজেন্ট কারেন্ট ডেট, হ্যাঁ রিপ্রেজেন্ট কারেন্ট টাইম, কারেন্ট ফাইল নেম, ঠিক আছে, কারেন্ট লাইন নাম্বার, তোমাকে কারেন্ট সব কিছু কারেন্ট তোমাকে কারেন্টলি দেখাচ্ছে, আগে পরে কিছু না, সব কারেন্ট। ঠিক আছে, দেখো তোমার যে প্রি ডিফাইন কিছু আমাদের মানে আমাদের প্রিপয়সা ডিরেক্টিভ প্রি ডিফাইন কিছু মানে ম্যাক্রো। তাহলে আমরা প্রথম যে কনসেপ্টটা ম্যাক্রো সাবস্টিটিউশন, সেই কনসেপ্টটা আমাদের কাছে আমরা সেটা দেখলাম ম্যাক্রো সাবস্টিটিউশন কীভাবে হচ্ছে। প্রতিটা কনসেপ্ট কিন্তু মানে খুবই ইন্টারেস্টিং প্রিপয়সা ডিরেক্টিভের প্রতিটা কনসেপ্ট। তো ম্যাক্রো সাবস্টিটিউশনটা কিন্তু আমরা কভার আপ করতে পেরেছি আজকে। আমাদের প্রচুর এক্সাম্পল আছে, আমি চাইলে আমি আরও অনেক এক্সাম্পল দেখাতে পারি, অনেক এক্সাম্পল আছে আমাদের ম্যাক্রো সাবস্টিটিউশনের ক্ষেত্রে, প্রচুর এক্সাম্পল আছে। তো এক্সাম্পলগুলো আমরা নিজেরাই তোমার নিতে পারি, নিজেরাই নিয়ে তোমার কাজ করতে পারি আমরা ডিফারেন্ট টাইপের। আমি ফাংশন ব্যবহার করতে পারি ডিফারেন্ট টাইপের, তাই না? আমি ফাংশন ম্যাক্রো, ফাংশনাল ম্যাক্রো নিয়ে কাজ করতে পারি, আমি অবজেক্ট লাইক ম্যাক্রো নিয়ে কাজ করতে পারি। আমার যখন যেমন রিকোয়ারমেন্ট আসবে, যখন যেমন আমার রিকোয়ারমেন্ট আসবে। আমরা এখন একটা ছোট্ট এক্সাম্পল নেব, ছোট্ট একটা এক্সাম্পল নিয়ে আমরা একটা জিনিস দেখি। ধরে নাও, এগুলি সব কি বড় হাতে লিখবো স্যার? হ্যাঁ এগুলো সব কিন্তু বড় বড় হাতে, হ্যাঁ অ্যাজ পার সিনট্যাক্স, অ্যাজ পার সিনট্যাক্স আমার বড় হাতের। আমি যেমন ডিফাইন ওখানে দেখিয়েছি আন্ডারস্কোর ফাইল আন্ডারস্কোর। আমি ধরুন একটা এক্সাম্পল নিচ্ছি, হ্যাজ ডিফাইন। আমার ধরে নাও এখানে ম্যাক্রোটা তো ডিফাইন করা আছে, আমার ধরুন হ্যাজ ইনক্লুড তো আছেই, এটার ফাইলটা তো আছেই। আমি এখন লিখছি হ্যাজ ডিফাইন এজ 20/2, ওকে। ইন্ট মেন বা ভয়েড মেন, ইন্ট মেন আমি এখানে লিখছি প্রিন্ট এফ তোমার ধরুন লিখলাম হয়তো যে google.com ইজ ওভার পার্সেন্টেজ ডি ইয়ার্স ওল্ড, ওকে ওল্ড, পাশে কমা দিয়ে তোমার লিখেছি এখানে এজ দিয়ে রিটার্ন 0 করে আমি এবার মেনটাকে শেষ করেছি। ওকে, তাহলে আউটপুট কি আসবে? টেন ইয়ার্স ওল্ড। তো আমাকে দেখাবে google.com ইজ ওভার 10 years old, তাই না? 10 years old আমাকে দেখাবে। খুব ইন্টারেস্টিং কনসেপ্ট। তাহলে এখানে তো দেখো আমি কোনো এক্সপ্রেশন লিখতে পাচ্ছি, একটা ম্যাক্রোর এগেনস্টে আমরা কোনো এক্সপ্রেশনকে লিখে রাখতে পাচ্ছি। 20/2 এটা এক্সপ্রেশন তো, তাই না? তো এরকমভাবে আমরা ডিফারেন্ট আমরা কম্পাইলার, আমি এখানে তোমার ডিফারেন্ট ম্যাক্রো কনসেপ্টকে আমরা কিন্তু ব্যবহার করে কাজ করতে পারি, ডিফারেন্ট টাইপের ম্যাক্রো কনসেপ্ট কিন্তু এখানে ব্যবহার করতে পারি, ডিফারেন্ট টাইপের। তো সবই কিন্তু আমাদের ম্যাক্রো সাবস্টিটিউশন, ম্যাক্রো তোমার আলটিমেট তোমার কিন্তু সাবস্টিটিউট হচ্ছে আমার ওই পার্টিকুলার প্লেসে বলেই কিন্তু আমরা কাজ করতে পারছি। আমার কন্ট্রোল কিন্তু কোনো সময় জাম করে না পার্টিকুলার লাইনে, আমি ওখানেই তোমার এটাকে নিয়ে কাজ করতে পারছি। আমার জাস্ট কোডটা ওখানে উঠে চলে আসছে, কোডটা ওখানে উঠে চলে আসছে ডিরেক্ট। ওকে,
আমি আর একটা এক্সাম্পল নেব। আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, সেটা হচ্ছে ম্যাক্রো তো ডিফারেন্ট টাইপের হয়। আমরা অবজেক্ট ম্যাক্রো বলেছি আর ফাংশন ম্যাক্রো বলেছি, অবজেক্ট লাইক ম্যাক্রো আর ফাংশন লাইক ম্যাক্রো। এবার ফাংশন লাইক ম্যাক্রোতে তোমার কোনো তোমার প্যারামিটার থাকতে পারে কোনো ফাংশন লাইক ম্যাক্রোতে, বা প্যারামিটার নাও থাকতে পারে। তো যখন কোনো ম্যাক্রোর মধ্যে তোমার প্যারামিটার থাকবে তখন তাকে বলা হয় প্যারামিটারাইজড ম্যাক্রো। প্যারামিটারাইজড ম্যাক্রো, যেমন ধরুন আমি একটাকে দেখালাম, এখানে একটা কনসেপ্ট দেখালাম, দেখো আমি একটাকে তোমার মিন করছিলাম, তাই না? তো মিনটাকে আমি বলতে পারি প্যারামিটারাইজড ম্যাক্রো, তোমার প্যারামিটার আছে এ আর বি, বলতে পারি। তো সিমিলারলি আমরা কোনো প্যারামিটার, আমি ম্যাক্স ফাংশন ডিফাইন করতে পারি, আমি কোনো স্কোয়ার ফাংশনকে ডিফাইন করতে পারি প্যারামিটারাইজ ম্যাক্রো দিয়ে। আমি ধরুন তোমার 2 নাম্বারের মধ্যে ধরুন স্কোয়ার করবো, ঠিক আছে? আমি একটা নাম্বারের মধ্যে স্কোয়ার করবো, আমি তোমার আমাকে মাল্টিপ্লাই করতে হবে স্কোয়ার করার জন্য। আমি তখন কী লিখছি ম্যাক্রোটাকে, না আমি তোমার প্যারামিটারাইজ ম্যাক্রো কনসেপ্টটাকে ব্যবহার করবো এখানে। আমি তখন লিখছি তোমার হ্যাজ ডিফাইন স্কোয়ার অফ এক্স, ব্র্যাকেট শুরু করলাম, এক্স স্টার এক্স, তাই না? এবার মেন প্রোগ্রামের মধ্যে আমি এখন স্কোয়ারটাকে আমি এবার কল করতে পারি। আমি স্কোয়ারটাকে তোমার কল করবো মেন প্রোগ্রামের মধ্যে, আমার ধরুন ভয়েড মেন। আমি ধরুন এখানে ধরুন একবার ডিরেক্ট প্রিন্টএফ করেছি, প্রিন্টএফ স্কোয়ার অফ এ নাম্বার, স্কোয়ার অফ এ নাম্বার ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি, দিয়ে আমি এবার ডাকছি ওকে, স্কোয়ার পাস করলাম ব্র্যাকেটের মধ্যে 5, দিয়ে মেনটাকে শেষ করে দিই। তো এখন স্কোয়ার অফ 5 মানে আমার ওই 5টা, তার মানে দেখো ওই, তার মানে কিন্তু আমার স্কোয়ার অফ 5 মানে কিন্তু তোমার এই কোডটা কিন্তু আমার উঠে চলে এসেছে, এখানে বসে গেছে কিন্তু এই কোডটা, এই স্কোয়ার অফ 5-এর জায়গায় আমার কিন্তু এই কোডটা কিন্তু এখন এখান থেকে তোমার পুরো চলে এসেছে, এখানে উঠে চলে এসেছে। এখানে তোমার কী এসছে না এক্স স্টার এক্স, তার মানে আলটিমেট তোমার কী হচ্ছে, এক্স এর মান কত না 5, তাহলে 5 স্টার 5 যদি তোমার কম্পিউট হয় এখানে, তাহলে 5 স্টার 5 বলে কত হবে, 25 হবে। তখন তোমাকে দেখাচ্ছে যে স্কোয়ার অফ এ নাম্বার ইকুয়ালস টু 25, দ্যাট ইজ কল্ড প্যারামিটারাইজড ম্যাক্রো, দ্যাট ইজ কল্ড প্যারামিটারাইজড ম্যাক্রো। এইভাবে আমরা কিন্তু কোনো প্যারামিটারাইজড ম্যাক্রোকে আমরা স্পেসিফাই করতে পারি। ওকে, তো আরও ডিফারেন্ট টাইপের এক্সাম্পল নামা যায় প্যারামিটারাইজ ম্যাক্রো ক্ষেত্রে। তোমরা নিজেরাও তোমার এক্সাম্পল নিয়ে কাজ করতে পারবে, প্যারামিটারাইজ ম্যাক্রো ক্ষেত্রে। আমরা এখানে সিম্পলি জাস্ট কাজটা আমরা দেখালাম, কয়েকটা কাজ দেখালাম এখানে। আর আমরা লাস্ট একটা এক্সাম্পল দেখবো প্যারামিটারাইজ ম্যাক্রো, মানে ম্যাক্রোর ক্ষেত্রে দেখবো। যেমন ধরে নাও আমি তোমাকে বললাম যে আমি হ্যাজ ডিফাইন ফার্স্ট মধ্যে লিখছি হয়তো তোমার এবিসি, তার পাশে লিখলাম ভয়েড মেন, ওকে। তারপরে করছি হ্যাজ ডিফাইন, আমার তো হ্যাজ ইনক্লুড তো আছেই ফার্স্টে, হ্যাঁ হ্যাজ ইনক্লুড তো আমার আছেই, ওকে তো বাদ দিয়ে আমি কিছু করতে পারবো না। তারপর তোমার লিখছি এক্স ওয়াই জেড, printf good night, has defined MNO, ওকে। এবার লিখছি এবিসি XYZ MNO। তো আমার এটা যদি রান করে আউটপুট কি আসবে কোডটা, সেটা এখানে কোনো মেন নেই তো? হুম, এখানে না না এখানে, ও হ্যাঁ ওখানে মেন দিছে না, মেন আছে। আচ্ছা তাহলে কি আসবে আউটপুটটা? তাহলে এটা লেখা যা আর আমার এই কোডটা লেখা তাই। কেন না এই আমার এটা যখন তোমার প্রি প্রসেসিং যখন হবে, তখন প্রি প্রসেসিং হওয়ার পর কি হবে না আমার তখন দেখো সিম্পলি তোমার এরকম একটা কোড জেনারেট হবে, আফটার প্রি প্রসেসর আমাকে এই কোডটাকে জেনারেট করে দেবে।
আপনার প্রিপোসিং আমাকে এই কোডটাকে জেনারেট করবে, এরকম একটা কোড জেনারেট করবে। কীরকম না, ধরুন ফার্স্ট আমাদের হেডার ফাইলের তোমার কন্টেন্ট তোমার থাকছে 1000 লাইনের কোড থাকছে বেসিক্যালি এখানে। তারপর তোমার কে থাকবে, আমার কিন্তু এগুলো কিন্তু একটা প্রেজেন্ট থাকবে না। আর এখন তোমাদের কে আসবে এবিসি, মানে তোমার এবিসি জায়গায় তোমার কী দিয়ে রিপ্লেস হবে এবিসিটা, না ভয়েড মেন দিয়ে রিপ্লেস হবে। এক্স ওয়াই জেড তোমার কী দিয়ে রিপ্লেস হবে, না প্রিন্টএফ গুড নাইট। ওকে, আর এমএনও কী দিয়ে তোমার রিপ্লেস হবে, ক্লোজিং ব্র্যাকেট দিয়ে। এই কোডটা তোমার যাবে কম্পাইলারের কাছে, তোমাকে আউটপুট কি দেখাবে, গুড নাইট, ইয়েস অর নো দেখাবে তো। ইয়েস স্যার। তাহলে আমরা আমরা মেন প্রোগ্রামে আমরা কিন্তু মেন ব্যবহার করিনি। আমি ডিফাইন করেছি ঠিকই, হ্যাঁ আমি ডিফাইন করেছি অবশ্যই, কিন্তু আমরা এবিসি এক্স ওয়াই যেটা এমএন ও লিখে কিন্তু আমরা একটা কোডকে লিখে ফেললাম, একটা সি এর প্রোগ্রামকে আমরা কিন্তু লিখে ফেললাম। কেমন করে না, আমি তাকে হ্যাশ ডিফাইন করে আমি ডিফাইন করেছি বলে। কত অ্যাপ্লিকেশন, কত মানে আমাদের মানে ইমপ্রুভমেন্ট। আমরা আগে একরকমভাবে প্রোগ্রাম লিখতাম, এখন আমরা হ্যাশ ডিফাইন শেখার পর আমাদের কিন্তু পুরো প্রোগ্রামিংয়ে তোমার কিন্তু ফ্লেভারটাকে আমরা চেঞ্জ করে ফেলছি আস্তে আস্তে, তাই না? আমরা চেঞ্জ করে ফেলছি। তো এরকমভাবে আমরা প্রিপয়েসার ম্যাক্রো সাবস্টিটিউশন ডিরেক্টিভ দিয়ে আমরা এরকমভাবে কাজ করতে পারি, আর অনেক কাজ করা যায় ম্যাক্রো সাবস্টিটিউশন দিয়ে, আরও অনেক কাজ করা যায়, অনেক এক্সাম্পলকে দেখানো যায়। তো আমি নোটসটা আমি শেয়ার করবো, প্রিপয়েসার ডিরেক্টিভের নোটসটা শেয়ার করবো, আমার ওখানে আরও অনেক এক্সাম্পল আছে, সেটাকে জাস্ট একটু ফলো করবো। ওকে, তো আমাদের আরেকদিন লাগবে ম্যাক্রো আমাদের এই প্রিপয়েসার ডিরেক্টিভটা, তবে আমরা শেষ করতে পারবো, কারণ এখন অনেক কিছু কনসেপ্ট আছে। কারণ আমাদের একটা মাত্র ডিরেক্টিভ হয়েছে, তাই না? একটা মাত্র আমরা টাইপ পড়তে পেরেছি প্রিপয়েসার ডিরেক্টিভে, বাকি আমাদের এখনও 3টে টাইপ আছে, সেই 3টে টাইপকে আমরা অবশ্যই পড়বো। তো সেটার জন্য আমাকে আর একটা দিন আমাদের সময় লাগবে। তো নেক্সট দিন আমরা তোমার ফাইল ইনক্লুশন ডিরেক্টিভ পড়বো। ফাইল ইনক্লুশন ডিরেক্টিভ মানে হচ্ছে ওই যে আমরা হ্যাশ ইনক্লুড করে কোনো ফাইলকে ইনক্লুড করি, stdio বা কনিও বা string.h কে, তাকে তোমার বলা হয় ফাইল ইনক্লুশন ডিরেক্টিভ। স্যার আপনি বলছেন কি নিজের নামকে ইয়ে করাটা, নিজের নামকেও করা যায়, নিজের নামকে মানে এটা ফাইল হিসাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমি তো দেখিয়েছিলাম, যে আমি কি করে হেডার ফাইল তৈরি করতে পারি, সেই ফাইলটাকে আমি ইনক্লুড করে আমি কাজ করবো আমার প্রোগ্রামে। ওটা আমি দেখাবো নেক্সট দিন, আমি আবার দেখিয়ে দেবো একবার, ঠিক আছে? নেক্সট দিন আমি আরেকবার দেখিয়ে দেবো। ওকে, তাহলে প্রিপয়েসার ডিরেক্টিভের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? বেসিক কনসেপ্টটা, হ্যাঁ স্যার। হ্যাঁ, আমরা অনেক কিছু করতে পারি প্রিপয়েসার ডিরেক্টিভকে কাজে লাগিয়ে। ওকে, তো ফাইল ইনক্লুশন ডিরেক্টিভের ক্ষেত্রে আমরা বারবার সেই বলতাম যে আমরা সিতে প্রোগ্রাম লেখার সময় আমরা সবসময় যে আমরা হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে আমি যে ফাইলটাকে ইনক্লুড আমি এখানে যে আমি যদি না লিখি, আমি যদি এরকমভাবে যদি একটা কোনো কোডকে ধরুন লিখছি হয়তো যে হ্যাশ ইনক্লুড ডবল কোটেশন দিয়ে লিখছি আমি stdio.h, ঠিক আছে? তারপর আমরা ভয়েড মেন লিখে আমরা যেমনভাবে প্রোগ্রাম লিখি তেমনভাবে প্রোগ্রাম লিখছি, তোমরা কাজ করবে প্রোগ্রামটা। হ্যাঁ স্যার করবে এটা, মানে অ্যাঙ্গুলার ব্র্যাকেটে মানে একই স্যার এটা করবে না। করবে স্যার এটা। সবই কি বলছো? স্যার সিস্টেমে যদি থাকে তখন ওই এই ডবল কোটেশন দেওয়া যায়। মানে বুঝলাম না, সিস্টেমে থাকা মানে বুঝলাম না। সিস্টেমে যদি ফাইলটা থাকে তখন এই ডবল কোটেশন ইউজ করা যায়। তো এটার অবশ্যই ডিফারেন্স আছে। আমরা কখন আমরা অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে আমরা stdio.h লেখার মিনিংটা কি, আর ডবল কোড দিয়ে তোমার stdio. লেখার বেসিক্যালি আমরা এটা দিয়ে লিখলে আমাদের কোডটা রান করবে, এটা দিয়ে করলে আমাদের কোডটা রান করবে, যদি আমাদের কোডটা রান করবে। কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা আমরা নেক্সট দিন আমি বলবো।
যেটা এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? না, একটা তোমার স্পেসিফাইড প্লেসে থাকবে, একটা স্পেসিফাইড প্লেসে থাকবে না। এই দুটোর মধ্যে তোমার ডিফারেন্স আছে, বেসিক ডিফারেন্স মধ্যে এই জায়গাটায়। তো আমি নেক্সট আমি বলবো এই কনসেপ্টটা। ওকে, বলি আপনার সি দিয়ে কোনো সফটওয়্যারকে ডেভেলপ করা যায়, মানে সিস্টেম সফটওয়্যার হ্যাঁ অবশ্যই, যাবে? হ্যাঁ। তাহলে ওই কনসেপ্ট মানে পড়ে শেষ করলে আর আমরা মেমোরিতে বেসিক্যালি তোমার দু রকম টাইপের, আলামিন নিশ্চয়ই আছো, এখন আলামিন আছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি যে আমাকে আগের দিনে মেমোরি কত রকম টাইপের মেমোরি হয় আমি তোমাকে বলেছিলাম, যে একটা হচ্ছে স্ট্যাক মেমোরি, একটা হচ্ছে হিপ মেমোরি, তাই না? তো ডাইনামিক মেমোরি, ডাইনামিক মেমোরি, স্ট্যাক হিপ আর কোড সেকশন একটা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক আমার সেকশন, অনেক তুমি অনেক সেকশন বলতে পারো। আমার স্ট্যাক্স কোড আর ওই তোমার তো মেমোরি সেগমেন্টেশন বলা হয় কনসেপ্টটাকে। তো চারটে সেগমেন্ট থাকে বেসিক্যালি। এটা তোমার হচ্ছে কোড সেগমেন্ট, এটা তোমার হচ্ছে ডেটা সেগমেন্ট, এটা তোমার হচ্ছে স্ট্যাক সেগমেন্ট, এটা হচ্ছে এক্সট্রা সেগমেন্ট। ওকে, এটাও বলতে পারি মেমোরি সেগমেন্ট, আবার তোমার এটাও বলতে পারি যে যে একটা হচ্ছে স্ট্যাক মেমোরি, এটা হচ্ছে হিপ মেমোরি। ওকে, স্ট্যাক মেমোরিতে আমাদের কি থাকে না, লোকাল ভেরিয়েবলস, রিটার্ন অ্যাড্রেস, ফাংশন কলের সমস্ত ইনফরমেশনস, আর্গুমেন্ট অফ দ্য ফাংশন, ঠিক আছে, যে কোনো সি প্রোগ্রামের মধ্যে তো সব থাকে, কার মধ্যে, স্ট্যাকের মধ্যে। আর হিপটা হচ্ছে মেমোরির একটা রিজিয়ন, যার মধ্যে আমরা, যাকে আমরা ব্যবহার করতে পারি রান টাইমে, ব্যবহার করব হিপ মেমোরিকে ডিউরিং রান টাইম। তাহলে রান টাইমে কোন কাজটা হয় আমাদের 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 মেমোরিতে? না, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন হয়, তাই না, রান টাইমে। তো লিঙ্ক লিস্ট বেসিক্যালি তোমার স্টোর হয় কিন্তু এই হিপ মেমোরির মধ্যে, কারণ লিঙ্ক লিস্টে তোমার এক্সাম্পল হবে হিপ মেমোরি। আর আমরা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করতে গিয়ে তখন আমরা ব্যবহার করি হিপ মেমোরিটাকে। ওকে, তো দুরকম টাইপের মেমোরি হয়, একটা স্ট্যাক মেমোরি, একটা হচ্ছে হিপ মেমোরি। আর এই যে তোমার ডিভিশনটা দেখালাম, এটা তোমার হচ্ছে 8086 মাইক্রোপ্রসেসরের তোমার মেমোরি অর্গানাইজেশন বা মেমোরি এটা মেমোরি তোমার তার অর্গানাইজেশনটা বা স্ট্রাকচারটা। 8086 মাইক্রোপ্রসেসরের মেমোরিকে তোমার চারটে টাইপে ডিভাইড করা হয়: কোড সেগমেন্ট, ডেটা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট আর হচ্ছে এক্সট্রা সেগমেন্ট। ওকে, যাই হোক, আজকে আমি ক্লাস শেষ করবো এবার। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো আজকে ক্লাসটা, সবাই বুঝতে পেরেছো? স্যার হ্যাঁ।